আমাকে ছেড়ে দিন, খুব ব্যথা করছে। আর একটু কষ্ট করো শোনা। আর পারছি না, প্লিজ ছেড়ে দিন। না, ছাড়বো না। আগে বলো, বিয়ে করবে আমাকে? করবো না আপনাকে বিয়ে। আজকে তোমাকে দর্শন করার পর তুমি বিয়ে না করলে সমস্যা নাই। খুব যন্ত্রণা হচ্ছে, কিন্তু ছাড়ার কোনো নামই নেই। শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে জ্ঞান হারাই। সকালে ঘুম থেকে উঠে দেখি হারামিটা আমার গায়ের উপর শুয়ে আছে। খুব কান্না পাচ্ছে আমার। বিয়ের আগেই আমি ধর্ষিতা হয়ে গেছি। সমাজের মানুষের সামনে মুখ দেখাবো কি করে? মরে যেতে ইচ্ছে করছে আমার, কিন্তু আমাকে তো মরে গেলে হবে না। এসব ওনার শাস্তি দিতে হবে ওকে। যাই হোক, ফ্রেশ হয়ে এলাম, এসে দেখি কোথাও বসে আছে। তারপর সে ফ্রেশ হয়ে আমার কাছে আসলো আর বলল, আই লাভ ইউ। হ্যাঁ, ধর্ষণ করলো সে। ইচ্ছের বিরুদ্ধে যৌনক্রিয়া করার নামই তো ধর্ষণ, তাই না? কেন করলো শুনবেন না? সেগুলো বলতে গেলে কয়েকটা পর্ব লেগে যাবে, তাই সংক্ষেপে এই পর্বেই বলে দিই। কলেজে প্রথম দিন সানফির একটা মেয়েকে দেখে চোখ আটকে গেছে। কিছুতেই চোখ সরাতে পারছে না। কেমন একটা মায়াই বেঁধে গেছে তার চোখ। বুঝতে পারে মেয়েটাকে। মেয়েটা তার দিকে তাকাতেই চোখ নামিয়ে নেয় সে। তারপর একসাথে ক্লাস করে। মেয়েটার খুব কাছে কাছে থাকে সে। কয়েকদিন পর প্রপোজ করে সে মেয়েটাকে। মেয়েটার নাম নীলিমা। দেখতে ভালো, স্মার্ট, আর কথা বলে খুব সুন্দর করে। আর সানফিও হ্যান্ডসাম, গুড লুকিং। অনেক মেয়ে পাগল তার জন্য। কিন্তু নীলিমাকে প্রপোজ করা মাত্রই, নীলিমা, তোমাকে প্রথম দেখে আমার ভালো লেগে গেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলছি। উইল ইউ লাভ মি? নীলিমা একটা চড় মেরে বলে, কোনোদিনও না। তোমাকে কেন ভালোবাসবো? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আই লাভ ইউ সো মাচ। I don't want to understand. Get out from my eye area. আজকে চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে ছাড়বো না, মনে রেখো। দেখা যাবে তুমি কি করতে পারো। দুজনেই রাগে গজগজ করতে করতে চলে যায়। নীলিমার মনে জেদ চেপে যায়, সে কিছুতেই সানফির সাথে রিলেশনে যাবে না। আবার অপরদিকে সানফির মনেও জেদ চেপে গেছে, নীলিমাকে সে বিয়ে করবে, আর কাউকে না। পরের দিন খুব ভোরে কলেজে যায় সে। গিয়ে বসে থাকে রাস্তার পাশে। নীলিমা আসতেই একটা গোলাপ ফুল এগিয়ে দেয় সে। কালকে না মানা করলাম আমার সামনে আসবে না, তাহলে কেন আসছো আবার? ভালোবাসি তাই। তোমার ভালোবাসা তুমিই রাখো, আমাকে যেতে দাও। ফুলটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। তার ব্যবহারে কষ্ট পায় সানভি, কিন্তু কিছু বলে না। এরপর থেকে রোজ দাঁড়িয়ে থাকে তার জন্য। কিন্তু নীলিমা প্রতিদিনই সানভিকে অপমান করে। সানভির আর গায়ে লাগে না এসব, অভ্যস্ত হয়ে গেছে এসবে। তাই এভাবে কেটে যায় কিছুদিন। সে রাজি হয় না, পরপর অপমানের পর অপমান করেই যাচ্ছে। সানভি ভাবে তার বাসায় বিয়ের প্রস্তাব দিলে কেমন হয়। প্রায় 2 বছর কেটে যায়, সানভি বাসায় কিছু বলতে পারে না, কিন্তু তাকে রোজই প্রপোজ করে। কলেজ লাইফ শেষে ভার্সিটিতে পা রাখে দুজনে। সানভি তাকে খুব ভালোবেসে ফেলে, তাই প্রতিদিন তার যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকে আর প্রতিদিন প্রপোজ করে, কিন্তু সে রাজি হয় না। এরপর অনার্স শেষ করে একটা ভালো চাকরি পায় সানভি। এরপর তার বাসায় বিয়ের প্রস্তাব দেয়। সবাই রাজি, শুধু নীলিমা ছাড়া। কারণ জেদ। সেই জেদ আজ 5 বছর ধরে পুষে রেখেছে সে। এভাবে অনেক দিন চলে যায়। নীলিমা বিয়ে করতে রাজি হয় না। তাই 2 দিন আগে সানভি মনে মনেই প্ল্যান করে, ধর্ষণ করলে তো নীলিমা তাকে বিয়ে করতে বাধ্য হবে। যদিও গুনাহের কাজ, তবুও নীলিমাকে পাওয়ার ইচ্ছে সামলাতে পারে না সানভি। কয়েকটা দিন অপেক্ষা করে, কিন্তু সুযোগ পায় না। আজ ভার্সিটি থেকে ফেরার পথে সানভি দেখে নীলিমাকে একা। আশেপাশে কেউ নেই। কিছুটা অজ্ঞান করার তরল তার রুমালে মেখে পেছন থেকে নাকের মধ্যে চেপে ধরে। ব্যাস, কাজ শেষ। এরপর কোলে করে নিয়ে আসে জঙ্গলের মধ্যে একটা পুরনো বাড়িতে। তারপর জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করে সানভি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে সে সানভিকে সামলে দেখে বলে ওঠে, আপনি এখানে কেন? আর আমি কোথায়? আই লাভ ইউ। উইল ইউ ম্যারি মি? নেভার। তাহলে তুমি ভালোভাবে মানবে না, তাই তো? আর কতভাবে বলবা? কোনোভাবে বলা কি বাকি রাখছো তুমি? হ্যাঁ, প্লিজ রাজি হয়ে যাও, নাহলে খারাপ কিছু হবে আজকে। কি খারাপ করবি তুই? ধর্ষণ করবো তোমাকে। কি খারাপ করবি তুই? তোর মতো ছেলে আর কি বা করতে পারে? কি করি নাই তোর জন্য বল? প্রতিদিন ফুলাতে দাঁড়িয়ে থাকছি, হাজার অপমানের পরও কিছু বলি নাই। ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে তোকে একটু দেখার জন্য ছুটে গেছি। কয়টা থাপ্পড় কিছু খেয়াল নাই, তবুও কিছু বলি নাই। তোর বাসা থেকে আমার বাসা প্রায় 2 কিলো, তবুও প্রতিদিনই দেখার জন্য ছুটে গেছি।
তারপর তুই বুঝিস না কতটা ভালোবাসি তোকে। একটা দিনও তুই আমার সাথে ভালো ব্যবহার করিস নাই। এরপরও তোর বাসায় বিয়ের প্রস্তাবও দিয়েছি, সবাই রাজি তুই ছাড়া। এবার বল কি করব তোকে? আমি তোকে ভালোবাসি না, বাসি না ভালো, যা করার কর। এতদিন আমার ভালো রূপ দেখছস, এবার দেখবি খারাপ রূপ। ঝাঁপিয়ে পড়ে নীলিমার ওপর। তারপর তো বাকিটা প্রথমে পড়লেনি। এই হলো কাহিনী। চলুন বাস্তবে ফিরি। সানভি নীলিমার দিকে কাপড় ছুঁড়ে মেরে বলে। এবার বল বিয়ে করবি না? রেহা টুকরে কেঁদে ওঠে। সানভি চুপচাপ দেখে। ওকে কাঁদতে দেখে কষ্ট হয় সানভির, কিন্তু কিছু বলে না। এই 5 বছর কম কষ্ট দেয়নি তাকে, সবগুলোর শোধ তুলবে সে। প্রতিশোধ সানভির মাথায় একটাই কথা। প্রতিশোধের আগুন জ্বলতে থাকে তার মনে। রেহাকে ঘরে রেখে তার বন্ধু শিয়ামকে কল দেয় সে। শিয়াম সব জানে ওদের সম্পর্কে, কিন্তু ওকে যে ধর্ষণ করবে সেটাও জানতো না। শিয়াম ফোন ধরে। হ্যালো। হ্যাঁ সানভি বল। দোস্ত, তোর ধানমন্ডির বাসাটা খালি আছে না? কিন্তু কেন? দরকার আছে, আমি আসতেছি নীলিমাকে নিয়ে। তুই সব ঠিক কর। ওকে রাখ এখন। ওকে। ফোন রেখে নীলিমার দিকে তাকায়। শয়তানের মতো করে হাসে সানভি। নিজেকে তার সিংহ মনে হচ্ছে। আর নীলিমা মনে মনে বলছে, আজ ওকে বিয়ে করতে মেনে নিলে হয়তো বিয়ের আগে ধর্ষণ হতে হতো না। কিন্তু এখন কি করবেও? ছেলেটাও তো খারাপ না, কিন্তু হঠাৎ এসব চিন্তা কোথা থেকে আসলো ওর মাথায়? এসব ভাবতে ভাবতে আবারও কান্না চলে আসে তার। সামান্য জেদের জন্য আজ সে ধর্ষিতা। সানভির এমন রূপ কখনো দেখেনি সে। সে তো শান্ত শিষ্ট ভদ্র একটা ছেলে। জীবনে কতবার থাপ্পড় দিয়েছে সে খেয়াল নাই তার, কিন্তু সত্যি ছেলেটা কোনো প্রতিবাদ করেনি। আর আজ সেই সানভি তাকে ধর্ষণ করলো। তার মেনে নিতে কষ্ট হচ্ছে ব্যাপারটা, মানতে পারছে না এটা তার সাথেই হয়েছে। এখন যদি সে তাকে বিয়ে না করে তাহলে সমাজে মুখ দেখাবে কিভাবে? সানভি বলে ওঠে। রুমালটা দিয়ে চোখটা মুছে ফেলো। নীলিমা কাঁপা কাঁপা হাতে রুমালটা নেয়। তারপর নাকের কাছে নিতেই আবারও অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরতেই আস্তে আস্তে চোখ খোলে সে। সে খেয়াল করে অন্ধকার একটা রুমের মধ্যে বন্দি সে। চিৎকার করে ওঠে। হেল্প, প্লিজ এনিওয়ান হেল্প মি। কেউ নাই, পুরো বাসা ফাঁকা। আর এটা বেডরুম। আর এই বাসায় সবগুলো রুমই সাউন্ড প্রুফ। সারা জীবন চিৎকার করলেও বাইরে শব্দ যাবে না, তাই শুধু শুধু মেজাজ খারাপ করবে না। আমি বাসায় যাব। তাহলে বলো বিয়ে করবে আমাকে? ধর্ষণ করার পরও কেউ কাউকে বিয়ে করতে চাইবে এটা নীলিমার জানা ছিল না। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সানভির দিকে। সানভি একটা সিগারেট ধরায়। কালো ধোঁয়ায় বিষাক্ত হয়ে যায় সানভির হৃৎপিণ্ড। তার মনেও শান্তি নাই। তার মনটা শুধু বারবার বলতেছে, কি করলাম এটা? অবশেষে ধর্ষণ এতটাই তীব্র নেশা ছিল নীলিমার প্রতি। সানভি আবারও বলে, কি হলো বলো, বিয়ে করবা? করব। কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়, কারণ আজ সে ধর্ষিতা। এটা জানার পর আর কেউ তাকে বিয়ে করবে না, কিন্তু এই ছেলেটা তাকে বিয়ে করতে চাইছে। তাছাড়া ওকে বিয়ে করলে কেউ জানবে না এসব ভেবেই রাজি হয়ে যায়। সানভি এবার ধমক দিয়ে বলে ওঠে, সে রাজি হইলেই দর্শন হওয়ার পর। আগে রাজি হলে কি হতো? জানি না, বাট তোমাকে কোনোদিনও স্বামী হিসেবে মেনে নিব না আমি। শব্দ করে হেসে ওঠে সানভি। রেহা ভয়ে কাঁপতে থাকে। সানভি তার কাছে চলে যায়। তার ঠোঁটের দিকে তাকাতেই নেশা গ্রাস করে তাকে। আলতো করে একটা লেপ কিস করে তার ঠোঁটে। তারপর নীলিমার বাসার সামনে রেখে আসে তাকে। নীলিমা বাসায় ঢুকেই বাথরুমে চলে যায়। দেখতে থাকে সানভির দেওয়া আঁচড়ের দাগগুলো। খুব জোরে কাঁদতে থাকে। বাইরের শব্দ পৌঁছই না। অনেকক্ষণ ধরে একটা শাওয়ার নেয়। শাওয়ার শেষে বাবার রুমে যায় নীলিমা। বাবা, একটা কথা ছিল। কি কথা? সানভির সাথে বিয়ে পাকা করো, ওকেই বিয়ে করবো আমি। কিন্তু ওরা তো মানা করে দিছে তোকে বিয়ে করবে না। তুই তো মানা করলি কতবার। বাবার কথা শুনে নীলিমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তবে কি বিয়ে করবে না সানভি তাকে? তবে কি মিথ্যা বলল সেটাকে? ভাবতে পারে না। আর যদি সে তাকে বিয়ে না করে তাহলে তো তার জীবন শেষ। নীলিমার আর ভাবতে পারে না। চুপচাপ তার রুমে চলে যায়। নানা ধরনের বাজে চিন্তা তার মাথায় ঘুরতে থাকে আর কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় নীলিমা। সানভি বাসায় গিয়ে তার বাবাকে বলে, বাবা, তুমি নীলিমার বাসায় ফোন দাও আরেকবার। এবার ওরা বিয়ে রাজি হবে শিওর।
কেন, দেশে আর কোনো মেয়ে নেই? ওর পিছনে লেগে থাকতে হবে? বাবা এবার রাজি না হলে তুমি যাকে বলবো আমি তাকে বিয়ে করবো। সানভি বলে এই কথা কারণ সে জানে এবার আর মানা করতে পারবে না নীলিমা। আর সত্যিই তাই হলো। সানভির বাবা কল দিল। হ্যালো, হ্যাঁ বলুন। আমি আসলে ওই বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলাম। জি বলুন। আমার মেয়েকে জিজ্ঞাসা করুন সে রাজি কিনা। এটাই শেষবার, না হলে ছেলেকে অন্য কোথাও বিয়ে করাবো। জি সে রাজি, বাসায় চলে আসুন, বিয়ের দিন ঠিক করে ফেলি। নীলিমা তার রুমে গিয়ে ভাবতে থাকে সানভি সত্যিই তাকে ভালোবাসে, নইলে কাউকে ধর্ষণ করে তাকেই বিয়ে করতে চাইতো না। সানভির জন্য নীলিমার মনে একটা জায়গা হয়ে গেছে। সেও কিছুটা ভালোবেসে ফেলছে সানভিকে। বিয়েটা ভালোই হয়ে যায়। এবার সানভি তার প্রতিশোধ নেওয়া শুরু করে। তার মনে প্রতিশোধের আগুন জ্বলছে। নীলিমা তার সাথে যেগুলো করছে সেগুলোর প্রত্যেকটার প্রতিশোধ নিবে সে। আজ তাদের বাসর রাত। নীলিমা খাটে বসে আছে। অনেক প্রতীক্ষার পর আজ সেই রাত। কিন্তু সানভি আসছে না কেন? নীলিমার কেমন জানি অস্থির অস্থির লাগে। সানভিকে সে মন থেকে মেনে নিয়েছে, ভুলে গেছে তার জেদ। ধর্ষণ হওয়ার পরও তাকে বিয়ে করেছে সে। কিভাবে তার উপর জেদ করে থাকা যায়? সানভি অনেক প্ল্যান করছে আজকে রাতে কি করবে। কিছুই করবে না। সে মানে না তার স্ত্রী হিসেবে। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয় সানভি। তারপর সিগারেট ধরাই একটা। নীলিমা উঠে সালাম করে সানভিকে। সানভি সরে যায়, তারপর বলে, আমি তোমাকে বউ হিসাবে মানি না, সো আমার থেকে দূরে দূরে থাকবা। মানে? মানে যা তাই, আমি তোমার বউ হিসাবে মানি না, মানে মানি না। তোমার সাথে এক খাটে ঘুমাতে পারবো না আমি। কিন্তু আমাদের তো বিয়ে হয়েছে, আমি তোমাকে এখন ভালোবাসি, তাহলে তুমি কেন মানছো না? কারণ তুমি যেসব করছো আমার সাথে, এইগুলো তুমি বলতে পারো, আমি বলি নাই। নীলিমা চুপ হয়ে যায়, কিছু বলে না। কি বলবে সে? সত্যিই তো কি না করেছে তার সাথে। একটা কথা আছে, সময় সব সময় সবার অনুকূলে থাকে না। কথাটা যে চিরন্তন সত্য সেটার জলজান্ত প্রমাণ সে নিচে। সে কিছু বলেই চুপচাপ শুয়ে পড়ল। সানভিও তার পাশেই ঘুমালো। হঠাৎ মাঝরাতে নীলিমা খেয়াল করে তার ঠোঁটের উপর কারো ঠোঁট। দম বন্ধ হয়ে আসে তার। ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সানভিকে। তারপর হাঁপাতে থাকে। সানভির রাগ মাথায় উঠে যায়। ওঠে, জোর করে বিছানার সাথে চেপে ধরে রিহাকে। আজ আর কোনো বাধা দিবে না নীলিমা। কেন দিবে বাধা? আজ তো সানভি তার স্বামী, বিয়ে হয়েছে তাদের। সানভি কানের লতিতে আলতো করে একটা কামড় দেয়। শিউরে ওঠে নীলিমা। নিজের ভারসাম্য হারিয়ে ফেলে সে। কিছুই জানে না কি হচ্ছে তার সাথে। নীলিমা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে সানভি পাশে নেই। নীলিমা উঠে কাপড়টা ঠিক করে, তারপর গোসল করতে চায়। দরজা খোলা পেয়ে বাথরুমে ঢুকে যায় সে, কিন্তু ভেতরে যে সানভি আছে সেটা দেখেনি সে। হুট করে ঢুকে পড়ায় সানভি কিছুটা অপ্রস্তুত হয়, তবে নিজেকে সামলে দিয়ে বলে, নক করে ঢুকতে পারো না, যত সব। সরি, আমি ভেবেছিলাম ভেতরে কেউ নেই, আসলে দরজাটা খোলা ছিল তো তাই। নীলিমার ঠোঁটে চাপা হাসি। সানভিকে এই অবস্থায় দেখে বেশ হাসি পাচ্ছে তার। নীলিমা বাইরে বের হয়ে আসে আর ভাবতে থাকে কাল রাতের সবকিছুই তবে কি স্বপ্ন ছিল নাকি নাটক। যদি সত্যিই হয় তাহলে তো আজকে আমার সাথে খারাপ ব্যবহার করতে পারতে না, তাই না? তবে কি শুধু আমার দেহটাকে ভালোবাসে সে? মন থেকে কি সব মুছে ফেলেছে, নাকি জেদ, অভিমান আর কষ্ট, কোনটা? আন মনে ভাবতে থাকে নীলিমা। হঠাৎ সানভির ডাকে ঘুম ভাঙে তার। পেছনে তাকাতেই সানভি বলে ওঠে, আমার গোসল শেষ, গোসল করে নাও, মা এসে ডেকে গেছে একবার। আচ্ছা। এমন কড়া কথা শুনে রিহার মেজাজ খারাপ হয়ে যায়। একটা কথা কিছুতেই বুঝতে পারে না সে। যে ছেলেকে দেখলেই তার গা চলতো, আজকে তার একটু ভালোবাসা পাওয়ার জন্য পাগল সে। কেন হলো এমন? খুব অদ্ভুত কথা ঘুরতে থাকে তার মাথায়। নিজেকেই ছোট মনে হয় নিজের কাছে। ওদিকে সানভি পাঞ্জাবি আর জিন্স পরে বসে বসে অপেক্ষা করছে নীলিমার জন্য। নীলিমা কখন বেরোবে তারপর খেতে হবে। অনেকক্ষণ হয়ে গেল বেরোচ্ছে না কেন? অধৈর্য হয়ে পড়ে সানভি। দরজার কাছে গিয়ে বলে, আর কতক্ষণ লাগবে গোসল করতে? এত সময় লাগে নাকি? 5 মিনিট অপেক্ষা করুন।
প্রায় 10 মিনিট হয়ে যায়, নীলিমা বের হয় না। সানভি বেশ রেগে যায়। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই রিহা বের হয়। আচমকা সানভি চলে আসায় রিহা বেশ ভয় পেয়ে যায়। সানভির রাগ সব চলে গেছে সবুজ শাড়িতে রিহাকে দেখে। চুলগুলো দিয়ে পানি পড়ছে এখনো। একদম ফ্রেশ রিহাকে আবারও দেখলো সানভি। সেই প্রথম দিন যেমন দেখেছিল, আজ আবারও সেই রিহাকেই খুঁজে পেল সানভি। রিহাও বড় বড় ক্রাশ খেয়েছে নীল পাঞ্জাবিতে সানভিকে দেখে। পারফিউমের ঘ্রাণে পাগল করে দিচ্ছে তাকে। সানভি নিজেকে সামলে নিয়ে বলে, চলো। এরপর দুজনে নিচে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় নীলিমা হঠাৎ সানভির হাতটা শক্ত করে চেপে ধরে। সানভি ছাড়ানোর চেষ্টা করে না, কারণ বাড়ির সবার নজর তাদের দিকেই। সে কোনোভাবেই বোঝাতে চায় না যে সে তাকে মেনে নেয়নি। সবাই যেন থমকে গেছে তাদেরকে দেখে। একটা পারফেক্ট জুটি তারা, আর দুজনকেই বেশ ভালো মানিয়েছে। নিচে নামতেই সানভির ছোট বোন রেহার হাত ধরে নিয়ে বসায় খাওয়ার টেবিলে। সানভির মা বাবা রিহাকে নিয়ে ব্যস্ত। সবাই তার খোঁজ খবর নিচ্ছে, খাওয়াচ্ছে, আর সানভির প্লেট খালি। তার দিকে কারো নজর নেই। সানভি বলে ওঠে, বই থেকে সবার নজর, আর আমার প্রতি কারো খেয়ালই নাই। আরে তোর খেয়াল তো গত 22 বছর ধরে নিয়ে আসছি, এবার থেকে ওর নিব, বুঝছিস? নীলিমা মুচকি হেসে ওঠে। সানভি চুপচাপ খেতে থাকে। বারবার ক্রাশ খাচ্ছে সে, কিন্তু জেদটা আরো বেশি পরিমাণ চেপে গেছে তার। খাওয়া শেষ করে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে চায় সানভি। আর রিহা তার ননদ আর তার শাশুড়ি মায়ের কাছ থেকে সানভির গল্প শুনতে থাকে। সানভির মা বলে, ছেলেটা আমার খুব ভালো, কিন্তু হঠাৎ করে কি যে হয়ে গেছে জানি না। আগে দেখতাম রোজ গালে হাত দিয়ে বাসায় ফিরতো, বুঝতাম না কেন এমন করতো। এভাবে চলতে চলতে হঠাৎ একদিন সানভি কেমন কঠোর হয়ে যায়, কারো সাথে ঠিকঠাক মতো মিশে না, প্রয়োজন ছাড়া কারো সাথে কোনো কথা বলে না। তুমি একটু ওকে দেখে রাখবা, আর কখনো কষ্ট দিবা না ওকে। কখনো দিব না মা। রিহা তাকে আপন মায়ের মতোই মনে করে। তার কোলে মাথা রেখে আরো হাজারো গল্প শুনতে থাকে। কি করতে পছন্দ করে সানভি, কি খেতে পছন্দ করে ইত্যাদি। ছোটবেলার কাহিনী শুনতে গিয়ে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় নীলিমার। অভিনন্দন, অবশেষে পাইলি তাকে। পেলাম, তবে অনেক কিছুর পর। অনেক কিছুর পর মানে? আরে অনেক কিছু পর মানে বুঝিস না, পুরা 6টা বছর ধরে ঘুরতেছি, আর আজ পেলাম তাকে। ঠিক বলেছিস। মেয়েটা যা জেদে, 6 বছর কেউ পেছনে ঘোরার পরও তাকে মেনে নেয় না, কিন্তু এখন মানলো কিভাবে? আর বলিস না, বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম বাসায়, তাই আর মানা করিনি। যা হয়েছে ভালো হয়েছে। আজকে কিন্তু তোর পক্ষ থেকে ট্রিট চাই। কালকে তো পেট পুরে খাইছিস, আবার আজকেও খাবি? এখন আবার কিসের ট্রিট? আমি ওসবের মধ্যে নাই। দোস্ত, ট্রিট লাগবে না, শালি আছে 2টা, একটা ভাও কইরা দিস। শালা লুচ্চা। তারপর আড্ডা দিয়ে বাসায় ফিরে সানভি। রিহার বাসা থেকে লোকজন এসেছে, সবাইকে খাওয়ানো হচ্ছে। সানভি তার রুমে চলে যায়। গিয়ে দেখে রিহার বাবা মা বসে আছে রিহার পাশে, তার মেয়েটা কাঁদতেছে। সানভি গিয়ে সালাম করে তাদেরকে, নানান কথা শুনতে থাকে তাদের। নীলিমার প্রতি তার এতটাই জেদ চেপে গেছে যে তার ভালো কথা বললেও তার খারাপ লাগে। কিন্তু মেয়েটা এতটাই সুন্দর যে বারবার চোখ আটকে যায়, তখন চাইলেও চোখ ফেরাতে পারে না। সারা দিন কেটে যায় ব্যস্ততায়। সন্ধ্যার দিকে রওনা দেয় তারা। নীলিমার বাসায় কালকের দিনটা থাকতে হবে, তারপর রাতে আবার চলে আসবে। সানভি আর রিহার জন্য আলাদা গাড়ি। সানভি ড্রাইভ করতে জানে, তাই সে নিজেই গাড়ি চালাচ্ছে। পাশে বসে আছে নীলিমা। নীলিমা খুব রাগ হয়। পাশের মানুষটা যেন একটা রোবট, কোনো কথা বলছে না।
কিছু দূর যেতেই সানভি হঠাৎ গাড়ি ব্রেক করে, নীলিমার দিকে তাকায়। বাইরের বাতাস এসে নীলিমার চুলগুলোকে এলোমেলো করে দিয়েছে। সানভির ইচ্ছে হয় চুলগুলো গুছিয়ে দিতে। নীলিমা বুঝতে পারে না হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি কেন থামালো। সানভি কেমন একটা দৃষ্টি নিয়ে তার দিকে তাকায়। সে ভয় পেয়ে যায়। এমন করে তাকাচ্ছে কেন ছেলেটা? না জানি আবার কি করে বসে। সানভি প্রায় 2 মিনিট তার ভয়ে চুপসে যাওয়া মুখটা দেখতে থাকে। সানভি বেরিয়ে যায় গাড়ি থেকে। নীলিমাকে গাড়িতে রেখেই পাশের টঙে গিয়ে চা খেতে থাকে সানভি। এটা কি হলো? আমাকে রেখে চা খেতে চলে গেল। দাঁড়াও, দেখাচ্ছি মজা আজকে। গাড়ি থেকে বেরিয়ে সানভির দিকে আগায়। কেন জানি খুব ভয় করছে তার, তবুও এগোচ্ছে। সে গিয়ে সানভির পাশে বসে। সানভি একটু সরে বসে। রিহা সবার সামনেই সানভির গালে একটা কিস করে বসে। সবার সামনে বলতে দোকানের মামা ছিল শুধু। সানভি স্তব্ধ হয়ে যায়। রাগে কাজ চলছে সানভির, কিন্তু কিছু বলছে না। কি বলবে? সবার সামনে 2 দিনও হয়নি বিয়ে হয়েছে, এখন সবার সামনে কিভাবে মারবে বা বকবে? সেও তো মানুষ। চলো। সানভি হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসাই রিহাকে। তারপর গাড়ি চালাতে থাকে। আজ কিছু বলল না সানভি, কিন্তু এরপর কিছু করলে খারাপ হয়ে যাবে। সানভি গাড়িটা নীলিমার বাসার সামনে এসে দাঁড় করায়। তারপর গেট খুলে দিতেই বাড়ির ভিতরে নিয়ে যায়। দুজনে 2 দিক দিয়ে বেরোয়। রিহা গিয়ে সানভির হাত ধরে। সানভির সামনে তাকিয়ে হাসে। কি করবে এত মানুষের সামনে? বরং একটু অভিনয় করলেই বেটার হবে। বাসায় ঢুকতেই শাড়িগুলো ঘিরে ধরে সানভিকে। নীলিমা কোনো মতে ফেট ঠেলে বেরিয়ে যায়। সানভি একা হয়ে যায়। শাড়িগুলো সেই লেভেলের বজ্জাত। কেউ চিমটি কাটে তো কেউ পায়ের উপর এসে দাঁড়ায়। এক একজনের পা ইয়া লম্বা লম্বা হিল, 2-3 হাত করে তো হবেই। সবার মাঝে অসহায় হয়ে গেছি। প্রায় 20 মিনিট পর সবকিছু শান্ত হলো। ভিতরে ঢুকলাম। নীলিমা আমাদের রুমে নিয়ে গেল। আমি গিয়ে বসলাম। রাত তখন 8টা প্রায়। ফ্রেশ হয়ে আসলাম। শাশুড়ি মা খাওয়ার জন্য রেখে গেল। প্রায় 20 মিনিট পর দুজনে একসাথে খেতে গেলাম। রিহা সবসময় আমার হাত চেপে ধরে। ওদের বাসায় তাই কিছু বলতে পারি না। খেতে চাই দুজনে। সামনাসামনি বসে তারা। নীলিমা এপাশে আর সানভি ওপাশে। খাওয়ার মাঝখানে হঠাৎ সানভি খেয়াল করে ওর পায়ে কিছু ছোঁয়া লাগছে। সামনে তাকিয়ে দেখে নীলিমা হাসতেছে। সানভি মনে মনে বলে, সব শোধ তুলবো, শুধু একটা রাতেরই তো ব্যাপার, কালকে বিকেলে তো আবার চলেই যাব। নীলিমা মনে মনে বলে, এই একদিন তো তোমায় আমি জ্বালিয়ে মারবো। আমাকে তো চেনো না তুমি, মগের মূল্য নাকি বিয়ে করবে আবার বউ হিসেবে মানবা না? আমি আমার অধিকার আদায় করেই নিব। বেশ বিরক্তির সাথেই খাওয়া শেষ করে সানভি। তারপর নিচের রুমে চলে যায়। অনেক ক্লান্ত লাগছে, ঘুমানো দরকার। সেই সময় ওর বন্ধুরা রুমে আসলো। কিরে তোরা এখানে কেন? তুই কই যাবো? ঘুমানোর জায়গা নাই। কেন, কি হয়েছে? তোর শালিকাগুলো বের করে দিছে রুম থেকে, বলছে টাকা লাগবে 5,000, না হলে আজকে ঘুমাতেও দিবে না আর খেতেও দিবে না। কেমনটা লাগে বলতো? দোস্ত ভালোই তো হয়েছে, সারা রাত আড্ডা দে। যা। আরে ভাই, একটা না ঘুমালে কিছুই হবে না। আর খাওয়া? ওদের আমার রুমে পাঠিয়ে দে, আমি বলে দিচ্ছি। ওকে, গেলাম। প্রায় 5 মিনিট পর শালিকা আসলো, সাথে শরবতের গ্লাস। সানভিকে দেখে বলল, ডাকছেন কেন বলেন? আমাদের আজকে সারা রাত জাগতে হবে। আপনার বন্ধুরা তো না খেয়ে আছে। আচ্ছা কি চাও বলো? টাকা দেন 5,000। 2,000 টাকা হাতে ধরিয়ে দিয়ে বললাম, রাতে ঘুমানোর দরকার নাই, শুধু খাবার দিবেন ঝাল বেশি দিয়ে, আর শরবতে যেন মরিচের গুঁড়া থাকে। সে কি দুলা ভাই, আপনি বাঁচানোর বদলে আরো মেরে ফেলার প্ল্যান করছেন? চিন্তার বিষয়। তোমাকে যা বলছি তাই করো। আচ্ছা ধরেন, এটা খেয়ে নেন। বলে শরবতের গ্লাসটা আমার দিকে এগিয়ে দিল। আমি গ্লাসটা শেষ করে রাখতে যাব, দেখি কেউ নেই। মানে পালাইছে, কিন্তু কেন? হঠাৎ খেয়াল করলাম আমার মুখের ভিতরে আগুন জ্বলতেছে। মানে শরবতে মরিচের গুঁড়ো দেওয়া ছিল, পানি পাচ্ছি না কোথাও। আমার মুখ দিয়ে মনে হচ্ছে ধোয়া বেরোবে। এমন সময় সামনে দেখে নীলিমা। তার লাল ঠোঁটের দিকে চোখ ফুটতেই মনে হলো মিষ্টি যাতে কিছু তো হবেই। তখনই আসলে কোনো কিছু হুঁশ ছিল না। আমি আসলে ঝাল কম খাই, তার উপর এই অবস্থা। নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে সে। আমি আকৃষ্ট হয়ে বললাম তার লাল ঠোঁটের প্রতি। হঠাৎ করেই কিস করে বসে। প্রায় 2 মিনিট পর রিহা নিজেকে ছাড়িয়ে নিল। ঝালটা কমে গেছে। কিন্তু সানভির সামনে তাকিয়ে দেখে নীলিমা কেমন জানি করছে। মনে হয় ঝাল লেগেছে। রিহা কেমন একটা রাগী ভাব নিয়ে তাকালো তার দিকে। তাতে কি সানভির
তাতে কি? সানফির কি আসে যায়? সানফির খুব জানতে ইচ্ছে হচ্ছে ওই বচ্চাত বন্ধুগুলোর কি খবর। আর আপনাদের বলে রাখি, ওদেরকে যে 2-3 হাজার টাকা দিয়েছে তা নকল টাকা। কার্ডের মতো, তবে অন্ধকারে টাকা মনে হয়। মেয়ে মানুষ তো, বোকা বানানো খুব সহজ। এইসব কিছু ভাবতেছে সানফি। হঠাৎ নীলিমা তাকে জড়িয়ে ধরল। মেয়েটা কাঁদতেছে। খেয়াল করলো সানফি। কি করবে সে বুঝতে পারে না, নিজেকে ছাড়িয়েও নিতে পারে না, আর না পারে জড়িয়ে ধরতে। তবে সে এটা অনুভব করতেছে তার ভিতরটা কেমন জানি জড়িয়ে যাচ্ছে। যেই জিনিসটা একদিন সানফির একটা স্বপ্ন ছিল মাত্র, সেটা আজ বাস্তব। সানফি ওভাবেই দাঁড়িয়ে থাকে। একটু ছাদে নিয়ে যাবা? ছাদে কেন যাবো এত রাতে? চলো না সানভি, প্লিজ। এত রাতে ছাদে কেন যাবো? চাঁদ দেখবো। চলো। একটু কোলে করে নাও না, হাঁটতে ইচ্ছে করছে না। সানভি চুপচাপ কোলে তুলে নেয় তাকে। সে কোলে থাকা অবস্থায় সানভির গালে একটা চুমু দেয়। সানভি শুধু দেখছে কি কি করতে পারে রিহা। রিহা বাধা দিবে না এই একটা দিন। ছাদে গিয়ে নামিয়ে দেয় নীলিমাকে। সানভি ছাদের এক কোণে গিয়ে একটা সিগারেট ধরায়। দুটো টান দিতেই নীলিমা সিগারেটটা ফেলে দেয়। সানভি শুধু অবাক হয়ে দেখে। একটা দিনই তো, তারপর সব ঠিক। আমি ওই পুড়ে যাওয়া ছোটে কিস করতে পারবো না। তো আমি কি করব? কি করবা মানে? সিগারেট খাবা না? আর 100 বার খাবো, আমার ইচ্ছা। কেন খাবা? তুমি তো ভালো ছেলে, তাই না? একজন দর্শক কখনো ভালো লোক হতে পারে না। তুমি ধর্ষক না, তুমি আমার স্বামী এখন। তুমি তো বাধ্য হয়ে বিয়েটা করেছো। আমি যদি ওইটা না করতাম, তুমি জীবনে আমাকে বিয়ে করতে না। নীলিমা চুপ হয়ে যায়। কি বলবে? সব সত্য যে সানভিকে সে দেখতেই পারতো না কেন জানি, কিন্তু ছেলেটার মাঝে খারাপ কোনো দোষ ছিল না। আর সানভি প্রায় ভিতর থেকে মরে যাচ্ছে। অনুতাপের আগুনে পুড়ছে সে প্রতিনিয়ত। ধর্ষণ করেছে সে, এটা না করলেও পারতো। বিয়ে না করলে করতাম না। বিয়ে হাজারো লোক আছে যারা বিয়ে করেছে, না তাদের মতো আমিও না হয়ে থাকতাম। কিন্তু কেন করলাম কাজটা? আমি কিভাবে করলাম? মনে মনে ভাবে সানভি। মনে পড়ে যায় সে ভেবেছিল রাত হলে প্রতিদিন রাতে তারা গুনবে সানভি। নীলিমার কোলে মাথা রাখবে, তারপর কপালে ভালোবাসার পরশ এঁকে দিবে। ভালোবাসার চাদরে জড়িয়ে নিবে একে অপরকে। এক প্লেটে খাবার খেত। কিন্তু বিয়েটা বাস্তব হলেও বাকি সবকিছু অপূর্ণই থেকে যাবে, কারণ সে ধর্ষক। সানভির চোখ দিয়ে পানি বের হয়ে আসে। অন্ধকারে কেউ দেখে না সেই পানি। হঠাৎ পেছনে কারো ডাকে ঘোর কাটে সানভি। শালিগুলো আবারও এসেছে। চটপট চোখটা মুছে ফেলে সে। নীলিমাও এতক্ষণ অন্যমনস্ক ছিল, এবার বাস্তবে ফিরল। সানভি তাকিয়ে দেখে তার বন্ধুগুলো নিচে দৌড়াদৌড়ি করতেছে। কি হয়েছে ওদের? ভাবতেই মনে পড়ে ওদের তো ঝাল বেশি করে দিয়ে খাওয়ানোর কথা ছিল। অমনি দৌড়ে নিচে নামলো সানভি। ওরা সানভিকে দেখে বলল, শালা তুই এটা কি করলি? এত ঝাল আমরা বাপের জীবনেও খাই নাই। কি করলাম আমি? শালা এত ঝাল দিতে বলেছিস কেন? আচ্ছা দাঁড়া, আমি মিষ্টি আনতেছি। সানভি দৌড়ে গেল নীলিমার কাছে। নীলিমা তখনও ছাদে দাঁড়িয়ে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। সানভি চুপচাপ নীলিমার পেছনে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, একটু মিষ্টি হবে? নীলিমা সানভির কাছে চলে আসলো। আমি মিষ্টির কথা বলিনি। মিষ্টি ছিল না, ওইগুলো দাও। নীলিমা লজ্জা পেয়ে রুমে চলে গেল। সে ভেবেছিল আবারও ঝাল লাগছে, তাই মিষ্টি চাইছে। কিছুক্ষণ পর মিষ্টির প্যাকেট হাতে ছাদে আসলো নীলিমা। তারপর সানভির হাতে দিয়ে বলল, মিষ্টি দিয়ে কি করবা? নিচে তাকাও, বুঝতে পারবে। বলেই সানভি চলে গেল। নীলিমা নিচে তাকাতেই হেসে ওঠে। পুরো একটা কমেডি। সানভি নিচে যাওয়ার সময় দেখা হয়ে যায় তার শালিদের সাথে। নেহা বলে ওঠে, দুলাভাই ছাল একটু বেশিই দিছিলাম। তাই বলে এত? আরে আপনি দুলাভাই মানুষ, একটু দিতে বলছেন, আমরা বেশি বেশি দিয়ে দিছি। শালিকা এত খুশি হওয়ার কিছু নাই। টাকাগুলো একটু ভালো করে চেক করো, হাসি ফুরিয়ে যাবে। মানে? এগুলো টাকা না, শুধু কার্ড। সানভি বিজয়ের হাসি দিয়ে বেরিয়ে যায়। নেহা টাকাগুলো চেক করে দেখে সত্যিই তাই। খুব রাগ হয় তার। বান্ধবীদের সাথে কথা বলে কিভাবে দুলাভাইকে জব্দ করা যায়, তারপর একটা বুদ্ধি বের করে সানভিকে ল্যাং মেরে ফেলে দিবে। তারপর পকেট থেকে মানিব্যাগটা নিয়েই দৌড়। তখন বুঝবে কেমন লাগে। সানভি দৌড়ে বন্ধুদের কাছে গিয়ে মিষ্টি খাওয়ায়, তারপর চলে আসে।
গিয়ে রুমে বসে। তখনই নীলিমা আসে। সানভি চুপচাপ বসে থাকে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। হ্যালো, দোস্ত একটু ছাদে আয়। এখন আবার চাঁদে কেন? কথা আছে, আয় একটু। সানভি ছাদে যায়। গিয়ে দেখে শিয়াম দাঁড়িয়ে আছে। কি রে, ডাকলি কেন? দোস্ত একটা হেল্প লাগবে। কি হেল্প বল? হেল্পটা খুব কঠিন একটা কাজ আমার জন্য, তবে তোর জন্য খুব সহজ। দোস্ত প্লিজ বল, কাজটা করবি তুই। আরে বলবি তো কি হেল্প? দোস্ত আমি প্রেমে পড়ছি। কোস কি, তুই প্রেমে পড়ছিস? তোর শালিকার প্রেমে, মানে নিহার প্রেমে। কি? সত্যি দোস্ত, একটু নাম্বারটা জোগাড় করে দে প্লিজ। আমি এসবের মধ্যে নাই। নীলিমার ব্যাপারে আমি কতটা হেল্প করেছি ভুলে গেলি? আচ্ছা যা, লাগবে না। আচ্ছা দেখি কি করতে পারি। থ্যাংক ইউ দোস্ত। আচ্ছা এখন ভাই যা, শালা ভাবি ওয়েট করতেছে। ওকে। শিয়াম চলে যাওয়ার পর সানভি সিগারেট ধরায়। সিগারেট শেষ করার পর কিছুক্ষণ বসে থাকে সানভি। তারপর আসার পথে শালিকাগুলো দেখে আড়াল থেকে ডাকে। নেহা ভাবে এই সুযোগ, এবার ফেলে দিব বেটা দুলাভাইকে। সানভি অন্যমনস্কভাবে হেঁটে চলেছে। চারপাশে কি ঘটছে সেই খেয়াল নেই তার। নেহার খুব কাছে চলে আসছে, সে বুঝতেই পারেনি। নেহা আড়াল থেকে পা বাড়িয়ে দিতেই সানভি কিছু একটার সাথে আটকে গিয়ে হোঁচট খায়, কিন্তু সে তো ব্যথা পেল না। তাহলে কি হলো তার? হঠাৎ খেয়াল করলো নীলিমা তাকে ধরতে গিয়ে নিজেই পড়ে গেছে, আর সানভি তার উপর। নীলিমার মুখে মুচকি হাসে, যদিও পায়ে বেশ ব্যথা পেয়েছে, তারপরও সে খুশি। ওদিকে নেহা নীলিমাকে দেখে পালাইছে। সানভির খেয়ালই নেই সে একজনের ওপর পড়ে আছে। তার সব মনোযোগ একটা ঠোঁটের উপর। লাল একটা গোলাপের পাপড়ির উপর নজর পড়ে গেছে। কিছুতেই চোখ ফেরাতে পারছে না সে। নীলিমা চোখ বন্ধ করে আছে। সে আন্দাজ করতে পারে এখন কি হতে চলেছে। তবে সানভি সবকিছু ভুল প্রমাণ করে নিজেকে সংযত করে উঠে দাঁড়ায়। নীলিমা এতক্ষণ পর চোখ খুলল। সানভি কিস করলো না, এটা ভেবে সে একটু অবাক হলো। তারপর সেও ওঠার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ। পায়ে খুব ব্যথা পেয়েছে, উঠে দাঁড়াতে পারছে না সে। ব্যাপারটা চোখ এড়ায় না সানভির। চুপচাপ কোলে তুলে নেয় নীলিমাকে। সানভি হেঁটে চলেছে আর মনে মনে বলছে, আটার বস্তা এত ভারী কেন? এমনিতেই তো চিকন, তাহলে এত ভারী কেন? আর নীলিমা ভাবে, লিপকিসের চাইতে আমাকে যে এভাবে নিয়ে যাচ্ছ, এটাই বেশি আনন্দের না? মনে মনে ধন্যবাদ দেয় নেহাকে। প্রথমে ভাবছিল বকা দিবে, কিন্তু এরকম কিছু হয়ে যাবে ভাবতেও পারেনি। সানভি নীলিমাকে কোলে করে রুমে এনে নামিয়ে দেয়। নীলিমা চুপচাপ শুয়ে থাকে, সানভিও চুপ। সানভি পাশে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে সানভির ঘুম ভাঙে অনেক আগে। নীলিমা তখনও ঘুমোচ্ছে। সানভি অপলক দৃষ্টিতে দেখতে থাকে নীলিমাকে। মন ভরে দেখে তার মায়াবী মুখটা। সানভি ভাবতেই পারে না এমন একটা মেয়েকে সে কষ্ট দিচ্ছে। নিজেই অবাক হয়। সানভি ভাবতে থাকে পুরনো কথা। মনে মনে বলে, সেই দিনগুলোই ভালো ছিল, যখন থাপ্পড় খেয়ে খেয়ে বাসে ফিরতাম। রাত হলে লুকিয়ে লুকিয়ে তোলা ছবিটা দেখে আবার সব ভুলে ঘুমিয়ে যেতাম। খুব ইচ্ছে হচ্ছে মেয়েটার গাল স্পর্শ করতে, একটু আদর করতে, কিন্তু সে পারছে না। এভাবেই ভাবতে থাকি। হঠাৎ নীলিমার ঘুম ভেঙে যায়। সানভির সেদিকে খেয়াল নেই। নীলিমা আর চোখে দেখে সানভি তাকিয়ে আছে তার দিকে, কিন্তু কিছু বলছে না। হঠাৎ দুজনের চোখে চোখ পড়ে যায়। সানভি চোখ নামিয়ে নেয়, তারপর আবার ঘুমিয়ে পড়ে। নীলিমা বুঝতে পারে না সানভি আসলে কি চায়, তাকে চায় নাকি অন্য কিছু। আর ভালো লাগে না তার, সেও ঘুমিয়ে পড়ে। সকাল 8টা বেজে গেছে, দুজনেই ঘুমুচ্ছে। ঘুমের মধ্যে কখন সে নীলিমা সানভিকে জড়িয়ে ধরেছে নিজেও জানে না। সানভি অবশ্য বুঝতে পেরেছে ব্যাপারটা। শীত লাগছিল আর ঘুমের মধ্যে ধরেছে, তাই কিছু বলেনি। তারও খুব ইচ্ছে হচ্ছিল বউকে জড়িয়ে ধরে ঘুমাবে, কিন্তু কি আর করার, নিজের মনকেই বোঝাতে পারছে না সে। একবার ভাবে নীলিমা তার সাথে কি কি করছে, আবার ভাবে সেও তো কম কিছু করেনি। মনে মনে আফসোস করে। আগে শীতকালে পোষ দিতাম, এই শীতে বউ চাই, কারণ জড়িয়ে ধরে ঘুমাবো, তাতে শীত কম লাগবে। আর এখন বউ থাকতেও কিছু করতে পারি না, আমার কপালটাই খারাপ। সানভি নীলিমাকে রেখে উঠে চলে যায়, গিয়ে ফ্রেশ হয়ে আসে। একটু পর শালিকুলা আসে, এসে নিচে নিয়ে যায় সানভিকে। সানভির কথায় আবার আর এক চিন্তা ঢুকছে। শালিকার নাম্বারটা নিতে হবে। এই সিয়ামটাও না শালায়
আমার বিয়েতে সে মেয়ে পছন্দ করে ফেললো, তারপর আমার শালিকাকে, আর আমি তার নাম্বার এনে দেবো? ভাবতেই হেসে ওঠে সানভি। সানভি গিয়ে দেখে বন্ধুরা বসে আছে। সানভি গিয়ে তাদের পাশে বসে। শিয়াম খোঁচা মেরে বলে, নাম্বার আনছোস? আরে বেটা থাম, আমি দেবনি, এখন সবকিছু গোলমাল করে দিস না। আচ্ছা, ব্যবস্থা কর। ওকে। দুলাভাই কি খাবেন বলুন? না বেশি কিছু না, 1 গ্লাস পানি হলেই চলবে। আর আপনারা আমরাও তাই। কি খাবেন বলুন? আপনার নাম্বারটা হবে? মান সম্মান বুঝি আজকে সব গেল। শালা সিয়ামটাও পারে, ওকে বলছি আমি জোগাড় করে দেবো, বাট ওর সহ্য হয় না। এখন যদি কিছু হয় তো আমি দায়ী না, মর তুই শালা। মনে মনে বলে সানভি। ওদিকে নিহাত আকাশ থেকে পড়ল। ছেলেটা তার কাছে সরাসরি নাম্বার চেয়ে বসলো। সেখানে কলেজের ছেলেরা তার দিকে তাকানোর সাহসও পায় না। আসলে নিহা একটু না অনেক রাগী। তার মুখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে এবার ভূমিকম্প কিংবা বড়সড় ঝড় আসতে চলেছে। নিহা চোখ রাঙিয়ে বলে, আপনি ছাদে আসুন। তুইও আয়, ভয় লাগতেছে। শালা আমি দিতে চাইছিলাম, ভালো লাগেনি। এখন যা, একা একা ছাদে, তুই মর আমি নাই। শিয়াম বেচারা একবার নিহার দিকে তাকায়, আবার সানভির দিকে তাকায়। কি আর করার, একা একাই ছাদে যায়। নিহাও কিছুক্ষণ পর চলে যায়। শিয়াম চুপচাপ দাঁড়িয়ে আছে। খুব খারাপ লাগছে তার। এমন পরিস্থিতিতে কখনো পড়েনি সে। অন্যের জন্য অনেক মেয়েকে রাজি করিয়েছে, বাট নিজের বেলায় কিছুই করতে পারে না। হঠাৎ কারো পায়ের আওয়াজ পায় সে। নেহা এসেছে মনে হয়, এই ভেবে ঘুরে পেছনে তাকায়। তাকিয়েই দেখে নিহা। নিহার চোখে রাগ স্পষ্ট। শিয়াম বলে, ছাদে কেন ডাকলেন? নাম্বার নেবেন না, তাই ওখানে দিলে তো আপনার বন্ধুরাও জেনে যেত, তাই ডাকলাম। তাও ঠিক। বোকা মার্কা একটা হাসি দেয় সে। নেহার বেশ রাগ হয়। তার হাসি দেখে এমনিতেই মাথা গরম হয়ে আছে তার। চিৎকার করে বলে ওঠে, ওই ছেলে আমার নাম্বার চাওয়ার সাহস কোথায় পেলেন? আবার হাসেন। সরি। শুধু দুলাভাইয়ের বন্ধু বলে কিছু বললাম না, তা না হলে আজ আর বাসায় যাওয়া লাগতো না। শিয়াম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ ছেড়ে নিহা চলে যায়। একটু পর সানভি আসে শিয়ামের কাছে। কিরে দোস্ত, কিছু হইলো? দিছে কিছু? দিচ্ছি। কি দিছে দোস্ত? ঝাড়ি আর হুমকি। ও আচ্ছা, লেগে থাক, হয়ে যাবে। আচ্ছা। সানভি তার রুমে চলে যায়। গিয়ে দেখে নীলিমা গোসল করে আসছে। মাথার চুল এখনো ভেজা। সানভি আবারও ক্রাশ খায় নীলিমাকে দেখে। কিন্তু কি আর করবে, কিছুই করার নাই। নিজের মনে যে অনুতাপ আর রাগ, তার সবটাই ছাড়তেছে নীলিমার ওপর। তবে সে তো পারে না কাউকে ইগনোর করতে, তাও আবার সবচেয়ে প্রিয় মানুষটাকে। সানভি কিছু না বলে বিছানায় বসে। নীলিমা বলে, সানভি আমি সরি বলছি তো, তারপরও কেন এমন করছো তুমি? তুমি কি আমাকে ভালোবাসো না? তাহলে বিয়ে কেন করলে? ছেড়ে দিতে রাস্তায়। আমি চাই না কেউ কষ্টে থাকুক লাঞ্ছনার অপমান নিয়ে। হ্যাঁ, খুব সুখে রাখছো তাই না? এর চাইতে মরে গেলেও ভালো হতো। সানভি চলে যায় রুম থেকে। নীলিমা কাঁদতে থাকে। কেন এই জীবন তার? সে তো এটা চায় না। সে তো চায় সানভিকে ভালোবাসতে, আর সানভিও যেন তাকে আগের মতো ভালোবাসে। তাহলে কেন এমন? আজ কেন এভাবে কষ্ট পেতে হচ্ছে? হ্যাঁ, সে মেনে নিচ্ছে জেদের বশে দুজনেই খুব খারাপ কিছু করে ফেলেছে, কিন্তু তাই বলে বিয়ের পর এসব কেন? নীলিমা চিৎকার করে কাঁদতে থাকে। কেউ শোনে না তার কান্না। সানভি চলে যায় ছাদে। একা একা বসে থাকে। সকালের রোদটা গায়ে লাগতেছে। তারও মনটা খারাপ। সেও তো চাইছে নীলিমাকে ভালোবাসতে, কিন্তু পারছে না। একটা বাধা সব সময় তাকে আটকাতে চাচ্ছে। আসলে সে পারে না কারো উপর রাগ করে থাকতে। আর সেখানে নিজের বিয়ে করা বউ, যার পিছনে পুরো 7টা বছর ঘুরেছে শুধু একটিবার ভালোবাসি শোনার জন্য। আর আজ সে তার বউ, অথচ এত কাছে থেকেও তার অনেক দূরে। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে সানভির। নিজেকে খুব ছোট মনে হয় নিজের কাছে। সানভি খেয়াল করেনি শিয়াম কখন তার পিছনে এসে দাঁড়িয়েছে। শিয়াম সানভির কাঁধে হাত রাখে। সানভি চমকে ওঠে। পিছনে তাকিয়ে দেখে শিয়াম। সানভি শিয়ামকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শিয়াম বুঝতে পারে না কি হয়েছে তার। এর আগে কখনো সানভিকে এভাবে কাঁদতে দেখেনি। কি হলো তার বুঝতে পারে না শিয়াম। কিছু না বুঝতে পেরে শিয়ামও সানভিকে জড়িয়ে ধরে। সানভি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? কিছু না, কি হবে? কিছুই হয় নাই। তাহলে কাঁদছিস কেন?
এমনি। আচ্ছা কান্না থামা, কেউ চলে আসবে। সানভি নিজেকে সামলে নেয়। ওদিকে নীলিমা কেঁদেই চলেছে। সবাই ভাবছে সবাইকে ছেড়ে চলে যাবে, তাই কাঁদছে। নীলিমাকে তার মা তার রুমে নিয়ে যায়। সানভিও নিচের রুমে গিয়ে গোসল করে, তারপর চলে যায় খাওয়ার টেবিলে। দেখে সবাই বসে আছে, নীলিমাও আছে। সানভি গিয়ে পাশের চেয়ারটাতে বসে, কারণ একমাত্র ওই চেয়ারটাই খালি ছিল। তারপর খেতে শুরু করে। সবাই নানা গল্প করতে থাকে, সানভি শুধু শোনে। নীলিমাকে খেয়াল করছে সে। খুব একটা খাচ্ছে না নীলিমা। সানভি নিজেও খুব একটা খাচ্ছে না। আর নীলিমার কথা বলে কি হবে। খাওয়া দাওয়া শেষ করে সানভি রুমে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। খুব ঘুম পাচ্ছিল তার, তাই ঘুমিয়ে পড়ে। সারাদিনে আর দেখা হয়নি নীলিমার সাথে। হবে কিভাবে, সানভি তো ঘুমিয়েই ছিল। বিকেলে ঘুম ভাঙতেই দেখে সবাই এসে গেছে। সানভি ফ্রেশ হতে চায়, গিয়ে ফ্রেশ হয়ে আসে। সবার সাথে আড্ডা দেয় সে। এভাবে সন্ধ্যা হয়ে যায়। এবার যেতে হবে তাদেরকে। নীলিমা তার বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সানভির এই ব্যাপারটা খুব খারাপ লাগে। আরে ভাই যাবি তো যা, তাতে আবার কাদার কি আছে? দুদিন পর তো আবার আসবি। চরম মাত্রায় রাগ ওঠার আগেই নীলিমাকে নিয়ে গাড়িতে বসে। গাড়িতে উঠে বসে দুজনে। নীলিমা কেঁদেই চলেছে। গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে তারা সবার আগে। বাসা থেকে বের হতেই নীলিমার কান্না আরো বেড়ে যায়। সানভির রাগ মাথায় উঠে যায়। ধমক দিয়ে বলে, চুপ করো, এত কাদার কি আছে? ধমক খেয়ে নীলিমা চুপ হয়ে যায়, ফুপিয়ে কাঁদতে থাকে। এইটা আরো বিরক্তিকর লাগে সানভির কাছে। প্লিজ থামবে? তাহলে একবার বলো না ভালোবাসি। কখনো বলবো না। আমি আদায় করে নিব, টেনশন নিও না। আবার কাঁদতে শুরু করে নীলিমা। সানভি উপায় না পেয়ে কানে হেডফোন গুঁজে দিয়ে হার্ড রক একটা গান শুনতে থাকে। এরকম গান কখনো শোনে না সে। একটুও ভালো লাগে না তার এরকম গান, কিন্তু আজকে ভালো লাগতেছে। কানের কাছে কান্নার শব্দ শোনার চাইতে গান শোনা অনেক ভালো। হঠাৎ নীলিমা হেডফোনটা খুলে দেয়। সানভি আবারও কানে নেয়। নীলিমা আবারও খুলে দেয়। এভাবে কিছুক্ষণ করার পর সানভি গাড়ি দাঁড় করায়। সমস্যা কি তোমার? কিছু বলছি না বলে কি ভাবছো? তোমাকে আমি মেনে নিয়েছি, আর একবার যদি কান্না শব্দ পাই তাহলে খারাপ হয়ে যাবে। হঠাৎ নীলিমা সানভির কাছে চলে যায়। সানভি কিছু বুঝে ওঠার আগেই নীলিমা কিস করতে শুরু করে। সানভি নিজেকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে একটা চড় মারে নীলিমাকে। তারপর গাড়ি স্টার্ট করে। নীলিমা বাইরের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। শব্দ করে না, শুধু চোখ দিয়ে পানি পড়তেছে। সে ভুলে গিয়েছিল সানভি তাকে মেনে নেয়নি। তারপরও সে কেন কিস করলো নিজেও ভেবে পায় না। খুব কষ্ট হয় তার। ওদিকে সানভির চোখ দিয়ে পানি না বের হলেও মন থেকে রক্ত বের হচ্ছে। নিজের হৃৎপিণ্ডে নিজেই আঘাত করেছে, ক্ষতটা তার মনে হয়েছে। বাইরে যতই বলুক ভালোবাসি না, কিন্তু মন থেকে তো নীলিমাকেই ভালোবাসে। সারা পথ আর কোনো কথা হয়নি। দুজন দুজনকে আর দেখেনি। চুপচাপ বাসায় চলে আসে। ঘরে গিয়ে শাশুড়িকে সালাম করে নীলিমা। তারপর মায়ের বুকে লুটিয়ে পড়ে। সানভি সোজা রুমে চলে যায়, গিয়ে ফ্রেশ হয়। নীলিমাকে কোথাও দেখতে পাচ্ছে না, হয়তো আম্বুর কাছে। এই ভেবে তার মায়ের রুমের দিকে পা বাড়ায়। রুমের কাছাকাছি যেতেই নীলিমার কণ্ঠ শুনতে পায়। সানভি আর একটু এগিয়ে যায়। এবার স্পষ্ট বোঝা যাচ্ছে কি বলছে তারা। সানভি শুনতে পায়, সানভি অনেক ভালো মা। ওকে তো এই 7 বছর আগে থেকেই চিনি আমি। ওকে কোনোদিনও আমি কোনো মেয়ের সাথে কথা বলতে দেখিনি, আর ঝগড়া তো নাই। ছেলেটা আমার ভালো, তবে খুব কঠিন হয়ে গেছে। তোমাকে এবার দায়িত্ব নিতে হবে ছেলেটাকে আগের মতো হাসি খুশি বানানোর। অবশ্যই মা, দোয়া করবেন। সানভি এতটুকু শুনেই চলে যায়। রুমে গিয়ে ভাবতে থাকে, এবার কি মেনে নেওয়া উচিত? আবার মনে হয় 7টা বছর কষ্ট দিচ্ছে তাকে, আর মাত্র 3 দিন হলো। কেবল এখনই এত পরিবর্তন কেন তার মনে? না, তাকে আরো শক্ত হতে হবে। রাত তখন প্রায় 8টা। শিয়াম বাসায় গিয়ে ব্যাগটা রাখে। তারপর জিনিসপত্রগুলো বের করে ব্যাগ থেকে। শিয়ামের মনটা খারাপ। নেহা সেই রকম শাড়ি দিয়েছে, আর নাম্বার তো দেয়নি। অন্তত নাম্বারটা পেলে ভালো হতো, লেগে থাকতে পারতো। এইগুলো ভাবতে ভাবতে ব্যাগ থেকে জিনিসগুলো বের করে। হঠাৎ একটা চিরকুট দেখতে পায় ব্যাগের ভিতর। চিরকুটটা বের করে পড়তে থাকে শিয়াম। গাধা কোথাকার, নাম্বার কেউ ওইভাবে চায়? একটু স্টাইলিশ ভাবেও বলতে পারে না? কালকে আমার কলেজের সামনে আসবা, বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিব।
হতাশ হয়ে চিঠিটা রেখে দেয় শিয়াম। প্রথমে ভেবেছিল নাম্বারটা নিচে দেওয়া আছে, পুরোটা পড়ে দেখে বয়ফ্রেন্ডের সাথে দেখা করিয়ে দিবে। শালার প্রেম করার আগেই ছাকা খেলাম, আমার দ্বারা কিচ্ছু হবে না। তবে মেয়েটা ভালো ছিল। এইসব ভাবে শিয়াম। কালকে সে কলেজে যাবে, চিন্তা করে অন্তত ওদের পক্ষ হতে ট্রিট তো পাবে। ক্লাসির বয়ফ্রেন্ড ট্রিট দেবে, ছ্যাঁকা পার্ট হিসেবে হলেও যেতে হবে। শিয়াম বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ে। ওদিকে সানফিও বেশ ক্লান্ত, সেও ঘুমিয়ে পড়ে। নীলিমা খাওয়ার জন্য ডাকতে এসে দেখে সানফি ঘুমোচ্ছে, তাই আর বিরক্ত করে না, নিজেও না খেয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ গভীর রাত, ঘুম ভেঙে যায় সানফির। সানফি নীলিমার গালে হাত রাখে, নীলিমা কেঁপে ওঠে, ঘুম ভেঙে যায় তার, তবুও চোখ বন্ধ করে রাখে। সানফি নীলিমার মাথায় হাত বুলিয়ে দেয়। নীলিমার চুলগুলো খুব ভালো লাগে সানফির, বলতে পারেন চুল দেখেই প্রেমে পড়ে গেছে। সানফি আলতো করে একটা চুমু দেয় কপালে, তারপর শুয়ে পড়ে আবারও। নীলিমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সে জানে সানফি তাকে কতটা ভালোবাসে। শুধু এই জেদের কারণে আজ সানফি তার থেকে দূরে, অনেক দূরে। এত কাছে থেকে তবুও করিনি খেয়াল, তোমার আমার মাঝে অদৃশ্য দেয়াল। তোমাকেই বুঝে খুঁজেছি আমি এতকাল, এক ঝলকে বদলে গেল আমার দিনকাল। পরের দিন নীলিমা ঘুম থেকে উঠে সানফির গালে একটা কিস করে গোসল করতে চলে যায়। সানফি তখন ঘুমাচ্ছে। নীলিমা গোসল করে রুমে এসে দেখে সানফি এখনো ঘুমাচ্ছে। গতকাল রাতের কথা ভুলে যায় সে। সানফি যে তাকে চর মেরেছে সেটা যেন একটা স্বপ্ন ছিল, এমন একটা ভাব। অবশ্য মনে রাখারও কথা না, সানফিকে তো কত চর মারছে তার কোনো হিসেব নেই। চর খাওয়ার পর বাচ্চাদের মতো করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্যটা মনে পড়তেই হেসে ওঠে নীলিমা। রান্নাঘরে চলে যায় সে, গিয়ে দেখে শাশুড়ি মা রান্না করতেছে। সে ছুটে গিয়ে সরিয়ে দেয় তাকে। মা, আপনি কেন কাজ করছেন? আর করবেন না, এসব এখন থেকে আমিই করব, সব কাজ করব। তুমি পারবে না মা, এখনকার মেয়েরা এসব পারে না। মা, আপনি আছেন তো, শিখে নিব, শুধু একটু একটু দেখিয়ে দেবেন। আমি শেখাবো, এখন সরো, তুমি পারবা না। মা, আপনি দেখিয়ে দিন, আমি রান্না করি। আচ্ছা। দুজনে মিলে রান্না করে। রান্না শেষে দেখে সানফি এখনো ঘুমিয়ে আছে। সেই রাগ হয় নীলিমার, গ্লাসে করে পানি নিয়ে আসে। মনের ভিতর দুষ্টুমি কাজ করছে তার। একবার ভাবতেছে করবে, আবার ভাবে করবে না। শেষমেশ ঠিক করে একটু মজা করা যাক। সানফির লুঙ্গির ওপর কিছুটা পানি ঢেলে দেয় নীলিমা, তারপর ডাকতে থাকে সানফিকে। এই ওঠো না সানভি। কি হয়েছে? এগুলো কি? কোনগুলো? কি তোমার লুঙ্গি ভেজা কেন? মানে? কই কি? কোথায় ভিজা? এই, তুমি বিছানায় ইয়ে করা নাই তো আবার? আমি তো কিছুই করিনি। তাহলে? তাহলে কিছুই না, আমি পানি ঢেলে দিছি। ঘুম থেকে উঠতে দেরি হচ্ছিল তোমার, এই জন্যই তো। বলেই দৌড় দেয়, কিন্তু এগুতে পারে না। সানফি হাতটা ধরে ফেলে, তারপর একটা ঝটকায় ফেলে দেয় বিছানার উপর। তারপর বাকি পানিটুকু গ্লাস থেকে নীলিমার উপর ঢেলে দিয়ে চলে যায় সানফি। নীলিমা বুঝতে পারলো না সে কি এটা রাগ করে করলো নাকি ভালোবেসে। যাই করুক না কেন তাতে তার কি, এখন তাকে আবার কাপড় চেঞ্জ করতে হবে। সানফি নিজেও জানে না কেন করলো এটা। নীলিমা ড্রেস চেঞ্জ করতে থাকে আর সানফি গোসল করে। ওদিকে শিয়াম বেচারার অবস্থা খুবই করুণ, কান্না করে অবস্থা শেষ করে ফেলেছে। ছ্যাঁকা ট্রিট খাবে আজকে। সকাল সকাল গোসল করে পারফিউম মেরে জেল দেয় চুলে, তারপর হেয়ার স্প্রে মেরে বের হয় শিয়াম। পকেটে টাকা নেয় না খুব একটা, ডেটিং এ গেলে না হয় টাকা নেওয়া যেত, কিন্তু যাবে তো ছ্যাঁকা পার্টিতে। বাইকটা নিয়ে বেরিয়ে যায় শিয়াম। নেহা অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। এমন সময় শিয়াম গিয়ে দাঁড়ায় নেহার সামনে। নেহা বাইকে ওঠে। শিয়াম প্রশ্ন করে, তুমি একা কেন? বয়ফ্রেন্ড নাই আর বাইকে কেন উঠলা? বয়ফ্রেন্ড দেখলে মাইন্ড করবে তো? না, মাইন্ড করবে না, ও তো রেস্টুরেন্টে থাকবে। আচ্ছা চলো। শিয়ামের রাগ হয় বেশ, জোরে জোরে ব্রেক কষে সে। বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আরেকজনের বাইকে উঠে মজা দেখাবে আজকে। সারা রাস্তা ব্রেক কষতে কষতে যায় শিয়াম। রেস্টুরেন্টের সামনে এসে থামে। মনে মনে বেশ খুশি হয় শিয়াম। যাক, খাওয়া দাওয়া ভালোই হবে। নেহা আগে ঢুকে একটা চেয়ারে বসে। শিয়াম দেখে কেউ নাই সেখানে। শিয়ামও ঢুকে চেয়ারে বসে বলে, কই তোমার বয়ফ্রেন্ড?
রাস্তায় আসতেছে। এই তুমি আসার আগে বলেছো ও রেস্টুরেন্টে বসে আছে। না মানে আমার বয়ফ্রেন্ড নাই। কি? জি। শিয়াম বুঝতে পারে আজকে তার খবর আছে, সব টাকা তার পকেট থেকে খসাবে। তার চাইতে ভালো বিদায় নিয়ে চলে যাক। শিয়াম উঠে চুপি চুপি বাইরের দিকে যায়। নেহা ডাক দিয়ে বলে, ওই ছেলে, ওই কই যাও? কোথাও না, এখানেই। গরম লাগছিল তাই তো বাইরে আসলাম। এসি চলতেছে ভেতরে আর তুমি বলো গরম। ও সরি, মিথ্যা বলার কি দরকার ছিল? মিথ্যা না বললে তো পকেট ভর্তি টাকা নিয়ে আসতে ডেটিং করার জন্য, তাই বলি নাই। মানে আমি জানি মিস্টার সিয়ামের পকেটে টাকা নাই, ট্রিট খেতে চলে আসছে, গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড ট্রিট দিবে। মানে মানে বোঝো না কিছু? বুঝলাম না তো, বুঝিয়ে বলো। মানে আই লাভ ইউ। শিয়ামের চোখে অন্ধকার দেখতাছে। একদিনেই প্রেম? শিয়ামের বিশ্বাস হচ্ছে না ব্যাপারটা, তাই সে নেহার হাতটা ধরে এটা বোঝার জন্য যে এটা সত্যি নাকি মিথ্যা। কিন্তু নেহা বলে ওঠে, ওই লুচ্চা, আই লাভ ইউ বলছি, আর হাত ধরা শেষ, যা তোর সাথে ব্রেকআপ। বলেই বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। শিয়াম আবালের মতো হাঁ করে তাকিয়ে থাকে, বুঝতে পারে না কি হলো হঠাৎ করে। মাথায় হাত দিয়ে ভাবতে থাকে কি করলো, হাতটা তো চেক করার জন্য ধরছে, আর তাতেই ব্রেকআপ। এমন সময় নিহা আবারও এসে শিয়ামের হাত ধরে হ্যাচকা টান দিল। লতার পর টানতে টানতে নিয়ে বাইকে বসালো। নেহা পিছনে বসলো। নেহা শিয়ামকে জড়িয়ে ধরলো, তারপর বলল, নদীর পাড়ে যাব, চলো। আচ্ছা। নেহা পিছনে বসে আছে ছেলেটার বোকামি দেখে। তার কত ইচ্ছে ছিল সাহসী একটা ছেলের সাথে প্রেম করবে, তা না উল্টে একটা বোকা ভিতর ডিমের সাথে প্রেম করতেছে। শিয়াম কিছুই বুঝতে পারছে না। একবার আই লাভ ইউ বলে, আবার বলে ব্রেকআপ, আবার জড়িয়ে ধরে। কিছুই বোঝে না, মেয়ে নাকি অন্য কিছু। যাই হোক, ভালোই হয়েছে, একটা রাগী গার্লফ্রেন্ড তো পেয়ে গেছে সে। ছ্যাঁকা খাইতে এসে গার্লফ্রেন্ড পেল, মনে মনে সেই রকম খুশি হয় শিয়াম। একটা শান্তশিষ্ট পুকুর পাড়ে গিয়ে বসে তারা। তোমাকে নদীর পাড়ে নিয়ে যেতে বলছি, পুকুর পাড়ে না। ঢাকা শহরে নদী কই পাবো? এর জন্য তো ঢাকার বাইরে যাওয়া লাগবে। ও তাহলে থাক, এটাই ঠিক আছে। হুম। কান ধরো। কেন? ধরতে বলছি ধরো, এত কথা কেন বলো? আচ্ছা, কান ধরলাম। এবার বলো, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। জোরে বলো। আমি তোমাকে ভালোবাসি। এবার চোখ বন্ধ করো। শিয়াম বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে এসব। শিয়াম চোখ বন্ধ করে। নেহা আলতো করে শিয়ামের ঠোঁটে একটা কিস করে, তারপর ছড়িয়ে ধরে শিয়ামকে। শিয়ামের হার্টবিট 10 গুণ বেড়ে গেছে। এটা কি স্বপ্ন নাকি সত্যি বুঝতে পারছে না সে। নীরব দর্শকের মতো শুধু দেখছে কি হয়। তারপর দুজন অনেকক্ষণ আড্ডা দিয়ে বাড়ি চলে যায়। ওদিকে সানভি গোসল শেষ করে এসে খাওয়ার টেবিলে যায়। গিয়ে দেখে নীলিমা বসে আছে। সানভিকে দেখেই উঠে দাঁড়ায়। সানভির বাবা মা সবাই ওখানে। নীলিমা সবাইকে খাবার দেয়, সানভিকেও দেয়। তুমিও বসো, একসাথে খেয়ে নাও। নীলিমা বিশ্বাস করতে পারে না সানভি এসব বলতেছে। অবশ্য সানভি শুধু বাবা মাকে খুশি করার জন্য কথাটা বলেছে। নীলিমা সবাইকে খাবার দিয়ে নিচেও বসে পড়ে, তারপর খাওয়া শেষ করে। সানভি উঠতে যাবে তখন নীলিমা বলে, দই আছে, বসুন। নীলিমা ফ্রিজ থেকে দই বের করে সানভির প্লেটে দেয়। সানভির দই অনেক প্রিয়। নীলিমার দিকে একবার তাকায়, তারপর দইটুকু শেষ করে রুমে চলে যায়। এইভাবে সারা দিন রুমে বসে থাকতে তার ভালো লাগে না। কবে যে অফিসে যাবে ভাবতে থাকে সানভি। আমি রুমে বসে বসে ভাবতে থাকি কবে যে অফিস যাবো। এই বোরিং লাইফ আর ভালো লাগছে না। আজকে বউর সাথে একটু রোমান্স করবো। তবে আমি তোকে বউ হিসেবে মানি না। তাহলে ভাবতে ভাবতে হারিয়ে যায় সানভি ভাবনার জগতে। হঠাৎ নীলিমার ডাকে সানভির ঘোর কাটে। এই যে শুনছো, হুম। আজকে একটু শপিং এ যাবো, নিয়ে যাবা? ছোটকে নিয়ে যাও। আমি কেন? চলো না। আচ্ছা, বিকেলে যাবো। থ্যাংক ইউ। নীলিমা খুশি হয়ে জড়িয়ে ধরে সানভিকে। সানভি নিজেকে ছাড়িয়ে নিয়ে বাইরে চলে যায়। নীলিমা মনে মনে বলে, হয়ে যাবে, তুমি তো আমাকে চেনো না। ভালোবেসে তোমাকে আপন করে নিব। যতটা কষ্ট দিয়েছি তার সাথে বেশি ভালোবাসবো তোমাকে। তুমি তখন আর আমাকে ফিরিয়ে দিতে পারবে না, হয়তো ফিরিয়ে দেওয়ার সুযোগটাই পাবে না। তবে জেনে রেখো, তুমি আমার হবেই।
কিন্তু নীলিমা তো জানে না সে সানভীর হয়ে গেছে সেই কবেই। ভালোবাসার মানুষকে ঘৃণা করা যায় না, শুধু বাইরে বাইরে একটা ভাব দেখানো হয় যে তাকে ঘৃণা করি, কিন্তু ভিতর থেকে যে ভালোবাসে সে কোনো দিন তার ভালোবাসার মানুষকে ঘৃণা করতে পারে না। সানভিও পারেনি, শুধু বাইরে দেখাচ্ছে সে তাকে ভালোবাসে না, কিন্তু ভিতরটা বারবার বলে সানভি ফিরে যা, কেন এমন করছিস, সে তো এখন তোর বউ। আবার বিবেক তাকে বলে কেন ফিরে যাবি, মনে নেই কি কি করেছিল তোর সাথে, প্রতিশোধ নে প্রতিশোধ। এইসব কথার ভিড়ে আজ সানভি দোটানায় পড়ে গেছে। দুপুর 2টোর দিকে সানভি বাসায় ফেরে। কলিং বেল বাজাতেই দরজা খুলে দেয় নীলিমা। সানভি নিচের রুমে যায়, তারপর ফ্রেশ হয়ে এসে খাওয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, তখন নীলিমা এসে দরজা বন্ধ করে দেয়। সানভি চুপচাপ দেখে সে কি করে। নীলিমা এসে তার পাশে শুয়ে পড়ে, তারপর হাত ধরে বলে, সানভি, আমি ভালোবাসি তোমাকে। কিসের ভালোবাসা? আমি তোমাকে সত্যিই এখন ভালোবাসি, তখন বাসতাম না, কিন্তু এখন আমাদের বিয়ে হয়েছে। এখন কেন এত দূরে তুমি সানভি? নীলিমা দেখো, একটা কথা বলি, বিয়েটা কিন্তু জোর করেই হয়েছে। আমি একটা বাজে সাহায্য নিয়েছি তোমাকে বিয়ে করার জন্য, তা না হলে জীবনেও আমাদের বিয়ে হতো না। তাহলে এখন কি চাও, দুজন 2 মিনিট হয়ে থাকতে? আমি জানি না কিছু, আমি ঘুমাবো। আচ্ছা ঘুমাও, অন্তত তোমার বুকে মাথা রেখে ঘুমানোর অধিকারটা তো দাও। আচ্ছা ঘুমাও। কেবল তো বুকের উপরে অধিকার নিয়েছি, এরপরে ভেতরে নিব। নীলিমা সানভির বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। সানভির মনটাও একটু শান্তি পায়। সন্ধ্যার দিকে ঘুম ভাঙে দুজনের। নীলিমা বাথরুমে ঢোকে, শপিং এ যাবে সে। সানভিরও তো গোসল করা দরকার, কিন্তু বাথরুম তো একটাই। দরজায় টোকা দেয় সানভি। নীলিমা তাড়াতাড়ি আসো, গোসল করবো। হয়ে গেছে, চলে আসো। নীলিমা দরজা খুলে দেয়, সানভি ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ভেতরে ঢুকে যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সানভি। বাথরুমে গিয়ে দেখে নীলিমা গোসল শেষ করে শাড়ি পরার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। সানভি খুব ভালো করে দেখে নীলিমা কেন পারছে না। ছোটবেলায় মায়ের কাছ থেকে সানভি কাপড় পরানো শিখেছিল। তার খুব ইচ্ছে নিজের বউকে শাড়ি পরিয়ে দিবে। এখন তো মনে হচ্ছে সুযোগটা চলে এসেছে। সানভি টাওয়ালটা রেখে নীলিমাকে কোলে তুলে নেয়, তারপর বেডরুমে চলে যায়। গিয়ে নীলিমার পেটের ওপর হাত রাখে। নীলিমা কেঁপে ওঠে, কিন্তু এবার কাঁপাকাঁপি বন্ধ করে সানভি কাপড়টা নীলিমাকে পরিয়ে দেয়। তারপর সানভি বাথরুমের দিকে যায়। নীলিমা হাতটা ধরে ফেলে। সানভি কানের কাছে মুখটা এনে বলে, ভালোই তো শাড়ি পরাতে পারো, এরপর থেকে প্রতিদিন তুমি পরিয়ে দিবে। কি? জি বলো, পরিয়ে দিবা? না, আমি পারবো না। কেন, প্রেমে পড়ে যাবা সেই ভয়ে? প্রেমে তো সে কবে পড়েছে, আজ আবার নতুন করে পড়বো কিভাবে? এখনো তো আর উঠতেই পারি না। কি হলো মিস্টার সানভি, বলেন রাজি কিনা? নাকি প্রেমে পড়ে যাওয়ার ভয়ে পরিয়েই দিবেন না, কোনটা? ওকে ঠিক আছে, আমি প্রতিদিন শাড়ি পরিয়ে দেবো। নীলিমা খুশি হয়ে সানভির গালে একটা কিস করে পালিয়ে যায়। সানভি একটু হেসে বাথরুমে চলে যায়। গোসল শেষ করতে করতে নীলিমা তৈরি হয়ে যায়। সানভি বাথরুম থেকে বের হয়ে নিচেও তৈরি হয়, তারপর নিচে যায়। নীলিমা ওখানেই আছে মায়ের কাছে। মাকে জানিয়ে দুজনে বের হয় বাড়ি থেকে। নীলিমাকে দেখে আজ বারবার ক্রাশ খাচ্ছে সানভি। কালো শাড়ি, ঠোঁটে হালকা করে লিপস্টিক দেওয়া, হাতে কাচের চুড়ি। দুজনে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসে। গাড়িতে যাবে না আজকে, রিকশায় যাবে। রাত্রিবেলা ঢাকা শহরটা রিকশায় ঘুরে দেখার ইচ্ছেটা খুব প্রবল সানভির। তাও আবার পাশে যদি থাকে সুন্দরী বউ, তাহলে তো কথাই নেই। রিকশায় উঠে তারা। রিকশা চলছে তার আপন গতিতে। নীলিমা আস্তে করে তার মাথাটা সানভির কাঁধে রাখে। সানভি একটু কেমন করে জানি তাকায়, ফিরিয়ে দিতে চাইলেও পারে না, কারণ এই অধিকারটা সে তাকে দিয়েছে। নীলিমা একটু একটু করে তার মনে দখল নিয়ে নিচ্ছে আবারও। ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছে সানভির, তবে এর চাইতে বেশি কষ্ট হচ্ছে এটা ভেবে যে এত কাছে থেকেও সে আজ দূরে। নীলিমা সানভির সাথে লেপ্টে বসে শীত শীত লাগতেছে তার। সানভি তার চাদরে জড়িয়ে নেয় নীলিমাকে। ভালোবাসার চাদরে ঢাকা পড়ে যায় কুয়াশাগুলো। হঠাৎ সানভি নিজের অজান্তেই নীলিমার কপালে একটা চুমু দেয়। নীলিমা অবাক হয়ে তাকিয়ে দেখে, তারপর সানভির কাঁধে মাথাটা দিয়ে চোখটা বন্ধ করে ফেলে। সানভি মনে মনে বলে, একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছি, মায়া কাটাতে হবে। আর নীলিমা ভাবতেছে
কি হলো এটা? সে কি তবে আমি মেনে নিল নাকি ভুল করে? যাই হোক, আস্তে আস্তে সব হবে, সে আমার হবেই। রিক্সা তার আপন গতিতে চলছে। রাতের ঢাকা শহর উপভোগ করছে দুজনে। প্রায় আধা ঘন্টা পর তারা মলে গিয়ে পৌঁছলো। নীলিমা গিয়ে অনেক কিছু কিনলো আর সানভির জন্য একটা নীল পাঞ্জাবি। কেনাকাটা শেষ করে দুজনে বাসায় ফিরল। রুমে ঢুকেই সানভি বিছানায় শুয়ে পড়ল আর ওভাবেই ঘুমিয়ে গেল। নীলিমা চুপচাপ তার পাশে গিয়ে শুয়ে পড়ল। সানভির বুকে মাথা রাখতেই একটা অস্থিরতা অনুভব করতে লাগলো নীলিমা। সানভি নীলিমাকে জড়িয়ে ধরল। যেহেতু সে ঘুমাচ্ছে তাই তার কিছুই জানা নেই কি করছে সে। নীলিমাও পরম শান্তিতে ঘুমিয়ে গেল। রাত তখন 10টা, মাত্র দুজনেই ঘুমাচ্ছে। ওদিকে শিয়াম বেচারা অপেক্ষা করছে নেহার জন্য তার বাসার নিচে। মেয়েটা বলছে দেখা করবে, তাই খুব ভয় লাগতেছে তার। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নেহার জানালার দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর নেহা বাইরে আসলো, এসে শিয়ামকে জড়িয়ে ধরে। তারপর বেঞ্চে বসে দুজনে। কি সব পাগলামি করো বলো তো? এত রাতে ডাকার মানে কি হয়? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। ফাঁকি একটা। পাগল, তোমার জন্য একটা জিনিস আছে। কি? চোখ বন্ধ করো। করলাম। তারপর? মুয়া। আমি একটা দিব? কোথায় দিবা? যেখানে বলতা। ওকে, তাহলে লিপ কিস করি। তারপর দুজনে কাছে চলে গিয়ে একটা টিপ লিপ কিস করে। এরপর শিয়াম চলে আসার জন্য পা বাড়ায়। নেহা পেছন থেকে হাত টেনে ধরে বেঞ্চে বসিয়ে বলে, তোমার না বিরিয়ানি পছন্দ, না খেয়ে চলে যাবা? আজকে কত কি খাইলাম, পেট ভর্তি হয়ে গেছে। ওই শয়তান, মায়ের খাবা? না, বিরিয়ানি খাবো, আর ঝাল লাগলে ওটা আবার খাবো। বসো। তুমি খাইয়ে দিলে খাবো। ওকে, হা করো, আমি খাইয়ে দিতেছি। শিয়ামকে নেহা নিজের হাতে করে খাইয়ে দেয়। শিয়ামও নেহাকে খাইয়ে দেয়। হঠাৎ নেহা সানভির আঙ্গুলে কামড় দেয়। শিয়াম ব্যথা পেয়ে নীলিমার আঙ্গুলটা চুষতে থাকে ছোট বাচ্চাদের মতো। নেহার শরীরটা শিরশির করে ওঠে। শিয়ামকে জড়িয়ে ধরে সে। তারপর পানির বোতলটা রেখে দৌড়ে তার রুমে চলে যায়। শিয়ামও তার বাসায় চলে আসে। পরের দিন নীলিমার ঘুমটা আগে ভাঙে। শাড়িটা ঠিক করে বাথরুমে চলে যায়। গোসল করা দরকার। সানভির ঘুম ভাঙেনি এখনো। নীলিমা গোসল শেষ করে এসেও দেখে সানভি ঘুমিয়েই আছে। একটু দুষ্টুমি করার ইচ্ছে হয় তার। সানভির মুখের কাছে গিয়ে ভেজা চুলগুলো ছেড়ে দেয়। হালকা হালকা পানি গড়িয়ে পড়ে সানভির মুখের উপর। সানভির ঘুমটা ভেঙে যায়। সানভি নীলিমার ঘাটটা ধরে তার কাছে নিয়ে আসে। কানের কাছে মুখটা এনে বলে, আমি বলছি না আমি তোমাকে ভালোবাসি না, তাহলে কেন বারবার বউয়ের মতো আচরণ করো? তোমার আমাকে ভালোবাসতে হবে, আমি আদায় করে নিব তোমার ভালোবাসা। যেমনটা আমাকে বিয়ে করেছো তুমি, ঠিক সেইভাবে। মানে কি? আমাকে কি আবার তুমি দর্শন করবে নাকি? ধুর শয়তান। নীলিমা হেসে চলে যায় রান্নাঘরে। গিয়ে মায়ের সাথে রান্না শেখে। সানভি উঠে ফ্রেশ হয়। নীলিমা রান্না শেষ করে সানভিকে ডাকতে যায়। ঘরে ঢোকার সময় হঠাৎ হোঁচট খায় সে। চোখটা বন্ধ করে ফেলে, কারণ বড়সড় একটা ব্যথা পেতে চলেছে সে। হঠাৎ সে থেমে যায়। কি ব্যাপার, পড়লো না কেন? ভয় কাটিয়ে চোখটা খুলতেই দেখে সানভি তাকে ধরে আছে। নীলিমা উঠে দাঁড়ায়। দেখে চলতে পারো না? পড়ে গেলে তো নাক পেটে আলু হয়ে যেত। দেখে চলে কি আর মিস্টার সানভি আমাকে এভাবে ধরতো? যত সব, কাকে কি বলি আমি নিজে বুঝি না। চলো, মা খেতে ডাকছে। আচ্ছা যাচ্ছি, তুমি আসো। আমাকে তো বউ হিসেবে মানেন না, আমি না খেলেও চলবে। আপনার দায়িত্ব এখন আমাদের, তাই না খেয়ে থাকলে চলবে না। সানভি, তোমার ভালোবাসি বলাটাকে না খুব মিস করি। লিমিট শেষ আর নাই। যখন ছিল তখন আসেন নাই, এখন আর এসে কি লাভ? বলেই চলে যায় সানভি। তারপর খাওয়ার টেবিলে গিয়ে বসে। সামনের চেয়ারে নীলিমা বসে। পা দিয়ে সানভির পায়ে লাথি দিতে থাকে নীলিমা। সানভি ভ্রুকুচকে তাকায় নীলিমার দিকে। খেতে বসেও এই সব সহ্য করা লাগতাছে। কিছুই বলতে পারছে না, কারণ বাবা মা পাশে বসা, তাই। আর সহ্য করতে না পেরে পা দিয়ে নীলিমার পা চেপে ধরে সানভি। নীলিমা মুচকি হেসে ওঠে। সানভি আরো জোরে চেপে ধরে। নীলিমা মাথা নিচু করে হাসে। সানভি আরো রেগে যায়, কিন্তু বাবা মায়ের সামনে কিছু করতে পারে না। খাওয়া শেষ করে সানভি রুমে গিয়ে বসে। নীলিমাও যায়। নীলিমা রুমে ঢোকার সাথে সাথে সানভি তার হাত ধরে টান মেরে বিছানায় ফেলে দেয়।
এই মেয়ে, সমস্যা কি তোমার? একটু শান্তিতে থাকতে দিবা না? আমি আবার কি করলাম? কি করো নাই তাই বলো? খেতে বসে তোমার যন্ত্রণা আর ভালো লাগে না। তো আমি কি করব? আমাকে তো বউ হিসেবে মানোই না, তাহলে তুমি শাসন করার কে? হ্যাঁ, মানি না, তাই আমার থেকে দূরে থাকার চেষ্টা করবা। আমি তোমাকে জাস্ট সহ্য করতে পারি না। আচ্ছা, এরপর থেকে তোমার কাছ থেকে দূরে দূরে থাকবো, হয়েছে? হুম। আমি ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসো, কিন্তু না, ধর্ষক কখনো কাউকে ভালোবাসতে পারে না। নীলিমা রাগ করে চলে যায় ওয়াশরুমে। ভীষণ কান্না পায় তার। কি দোষ ছিল তার? বারবার একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে, সানভীর থেকে দূরে থাকতে হবে। কেন বেহায়ার মতো ঘুরে তার পেছনে? তারও একটা পার্সোনালিটি আছে। পার্সোনালিটি। সানভীর 7টা বছর পার্সোনালিটি ধুয়ে মুছে দিয়ে রাস্তায় সবার সামনে থাপ্পড় খেত। তখন তার একবারও মনে হয়নি তারও পার্সোনালিটি আছে। মনে হয়েছে ভালোবেসে মেরেছে লোকে, কি বলবে তাতে, আমার কি? আর দুদিনের অপমানে পাল্টে গেল চিন্তা ভাবনা। যাই হোক, গল্পে ফিরি। নীলিমা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সানভি রুমে নেই। সে দরজাটা আটকে দিয়ে নিঃশব্দে কাঁদে। সারাদিন আর সানভির দেখা মেলে না নীলিমার। চিন্তা হয় অনেক, দুপুরেও খেতে আসেনি। কোথায় গেল সে? অস্থির হয়ে ওঠে নীলিমার মন। বারবার ফোন দিতেছে, ফোনটাও বন্ধ। সন্ধ্যার পর সানভি বাসায় ফেরে। পকেটে 1 প্যাকেট সিগারেট আর একটা দিয়াশলাইয়ের বাক্স। বেশ স্বাভাবিকভাবেই রুমে ঢোকে। নীলিমা সানভিকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। সকালের কথা মনে হতেই ছেড়ে দেয়। সরি। সানভি ছাদে চলে যায়। একটা সিগারেট ধরায় সে। চেইন স্মোকারের মতো টানতে থাকে সে। বাসায় সিগারেট খাওয়া নিষেধ, তবে রাত্রিবেলা ছাদে কেউ আসে না, তাই খাচ্ছে। তারও ভীষণ কষ্ট হচ্ছে। অনেক দিন হলো সিগারেট খায় না সে। কিছুটা হলেও শান্তি পায় সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় হৃদয় পুড়িয়ে। একটার পর একটা সিগারেট খেতে থাকে সে, আর চোখ দিয়ে গড়িয়ে পড়ে অজস্র নোনা পানি। প্রত্যেকটা ফোঁটা নীলিমার প্রতি ভালোবাসার প্রমাণ। বারবার থাপ্পড় খেয়ে যখন ফিরে আসতো, রাত গভীর হলে মুখ চেপে কাঁদতো সানভি। ভাবতো আর যাবে না কখনো তাকে দেখতে। কিন্তু পরের দিন সকাল হতেই মনটা কেমন জানি করে উঠতো। বলতো একটাবার দেখে আসি আড়াল থেকে। আজকে আর সামনেও যাব না, কথাও বলবো না, চরও খাবো না, শুধু দেখেই চলে আসবো। কিন্তু পারতো না সে থাকতে। একবার দেখলেই ইচ্ছে হতো একটু কথা বলি। আর সামনে যেতেই নীলিমা প্রতিদিনের মতো একটা থাপ্পড় উপহার দিয়ে চলে যেত। রুটিন ছিল তার এটা। সানভি কতবার যে বলেছে আর নীলিমার সামনে যাবে না, কিন্তু পরের দিন ঠিকই তার সামনে চলে গেছে। বাসায় এসে কেঁদেছে। আল্লাহ ছাড়া কেউ দেখেনি তার কান্না, শুনতে পায়নি একটা ছেলের আর্ত চিৎকার। বোঝেনি কখনো নীলিমা তাকে। অপরাধী সে, ধর্ষণ করেছে নীলিমাকে। তার নেই কোনো বেঁচে থাকার অধিকার। সে তো সত্যিই বলেছে ধর্ষক কখনো ভালোবাসতে পারে না। ছাদের একদম শেষ প্রান্তে চলে যায়। সুইসাইড করবে সে, তার আগে সিগারেটটা শেষ করে নিক। মনে মনে বলে সানভি একটাবার নীলিমার কাছে মাপ চাওয়া দরকার। এখন না হোক গভীরটাতে হলেও তার কপালে একটা শেষ চুমু দিয়ে তারপর পাড়ি জমাবো দূর আকাশে। প্যাকেটে এখনো 8টা সিগারেট বাকি, আর একটা সিগারেট ধরায় সানভি। নেশা লেগে গেছে তার। সিগারেটটা শেষ করে রুমে যায় সানভি, গিয়ে শুয়ে পড়ে বিছানায়। নীলিমা খাওয়ার জন্য ডাকতে এসে দেখে সানভি ঘুমাচ্ছে, তাই ডাকে না সে। খাবারটা রুমে এনে রেখে সেও সানভির পাশে শুয়ে পড়ে। কাঁপা কাঁপা কণ্ঠে ডাক দেয় নীলিমা। সানভি। কোনো সাড়া নেই। গভীর ঘুমে আচ্ছন্ন সে। নীলিমা সানভির বুকে মাথা রেখে শুয়ে পড়ে। একটা অন্যরকম অনুভূতি কাজ করে তার মধ্যে। কেন জানি মনে হয় খারাপ কিছু ঘটতে চলেছে। নীলিমাও ঘুমিয়ে পড়ে। রাত গভীর হয়ে যায়। আশেপাশে সবকিছু স্তব্ধ, সবাই ঘুমাচ্ছে। সানভি জেগে ওঠে, খেয়াল করে নীলিমার মাথাটা সানভির বুকে, আর সে জড়িয়ে ধরে শুয়ে আছে। নিষ্পাপ একটা মুখ, খুবই মায়াবী। সানভির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ইচ্ছে হচ্ছে না সবাইকে ছেড়ে যেতে। নীলিমার মায়াবী মুখটার দিকে তাকিয়ে ইচ্ছে হয় অনন্তকাল এভাবেই তাকিয়ে থেকে কাটিয়ে দিতে পারবে সে। কিন্তু না, সেটা সে করবে না। জীবনের শেষ রাতটা আজ। মন ভরে দেখে নীলিমাকে। খুব ইচ্ছে ছিল নীলিমাকে জড়িয়ে ধরে ঘুমাবে সে, কিন্তু সেই ইচ্ছেটা আর পূরণ হলো না তার। বারবার মাথায় একটা কথাই ঘোরে, ধর্ষক কখনো কাউকে ভালোবাসতে পারে না। আমি ধর্ষক, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। অভিনয় ছিল আমার 7 বছরের ভালোবাসা। তাকে আপন করে পরাজিত চেপে গিয়েছিল,
তাই করেছি ওসব। আমি কখনো কাউকে ভালোবাসতে পারি না, কারণ আমি ধর্ষক। চোখ দিয়ে নীরবে পানি গড়িয়ে পড়ে সানভীর। মাকে খুব দেখতে ইচ্ছে করে। নিজেকে ছাড়িয়ে নিয়ে মায়ের রুমের দিকে পা বাড়ায় সানভি। বাইরে থেকে মাকে দেখে চলে আসে সানভি। শেষ ইচ্ছেটা পূরণ করে সে। নীলিমার কপালে আলতো করে একটা চুমু দেয় সে। তাকিয়ে থাকে নিষ্পাপ মুখটার দিকে, কারণ আজকেই শেষ দেখা, আর হবে না কোনো দিনও দেখা। কমে যাবে পৃথিবী থেকে একটা ধর্ষক, একটা অমানুষ। সানভি বারবার নীলিমার কপালে চুমু খেতে থাকে। তারপর মনে হয় এবার সময় শেষ, আর দেরি করা ঠিক হবে না। শেষবারের মতো বলে, আই লাভ ইউ নীলিমা, আই লাভ ইউ। আমাকে মাফ করে দিও। তারপর সব মায়া কাটিয়ে চলে আসে ছাদে। নীলিমার মুখটা বারবার মুখের সামনে ভেসে ওঠে। ইচ্ছে হয় বেঁচে থাকার, কিন্তু আবার মনে হয় তার সেই কথা, ধর্ষক কখনো ভালোবাসতে পারে না। পরক্ষণেই মুড চেঞ্জ। নেই কোনো বেঁচে থাকার অধিকার তার। সমাজের সবচেয়ে বাজে লোক হলো ধর্ষণকারী, আর সেও ওই কাতারেই পড়বে। হোক যতই ভালো মানুষ, সে ধর্ষক। হয়তো কেউ জানে না, কিন্তু তার ভিতর থেকে অপরাধবোধ কাজ করে। এতদিন মনে হয়নি তার যে সে একটা ধর্ষক, কিন্তু আজ নীলিমার কথাই মনে পড়ে গেল। সত্যিই তো বলেছে সে। সবাই জানে একটা ধর্ষক কতটা খারাপ মানুষ, কতটা নীচ। সমাজের সবচেয়ে নিচের স্তরে তাদের বসবাস, আর মন তাদের নেই বললেই চলে। কিন্তু কেউ কখনো খুঁজে দেখে না ধর্ষকের ধর্ষণের পেছনের কারণটা কি। খোঁজার চেষ্টাও করে না। কেন করবে? মেয়েটা তো আজ সবার ওপরে। তাদের একটা কথা সবাই বিশ্বাস করবে, কিন্তু একটা ছেলে যদি ওই কথাটাই বলে, কেউ বিশ্বাস করবে না। যাই হোক, এসব আমার ব্যাপার না। আমাকে মরতেই হবে, থাকবো না আর এই পৃথিবীতে। পকেট থেকে ব্লেডটা বের করে সানভি। এবার বেশ কনফিউশনে পড়ে যায় সে। ছাদ থেকে লাফ দিবে নাকি ব্লেড দিয়ে হাত কাটবে, কোনটা? দারুণ একটা আইডিয়া এসে যায় মাথায়। আগে হাত কাটবে, তারপর লাফ দিবে। বাহ, নিজের মনেই প্রশংসা করে ওঠে সে। ধর্ষকের বুদ্ধি বলে কথা, একটু তো শার্প হওয়ারই কথা। ব্লেডটা হাতের উপর রাখে সে। আলতো করে চালায় সে হাতের উপর। উপরের চামড়াটা কেটে যায়। হালকা কাটছে, একটু একটু রক্ত বের হচ্ছে। এমন সময় ফোনটা বেজে ওঠে। শালা কলা সরার সময় পেলো না, আর এত রাতে কে বা কল দেবে? নাম্বারের দিকে তাকিয়ে দেখে নীলিমা। কল রিসিভ করতে চায় না, তারপরও করে। শেষবারের মতো কণ্ঠটা শুনতে ইচ্ছে হয় ভীষণ। কোথায় তুমি? ছাদে। এত রাতে ছাদে কি করো? কিছু না, ভালো লাগছিল না, তাই একটু হাঁটতে আসলাম। রুমে আসো। যাব, 10টা মিনিট সময় দাও। 20 সেকেন্ডের রাস্তা 10 মিনিট কেন লাগবে? বললাম তো সময় লাগবে। নীলিমা কথা বলতে বলতে ছাদে চলে আসে। সানভি নীলিমাকে দেখা মাত্রই ব্লেডটা নিচে ফেলে দেয়। তারপর শার্টের হাতাটা নিচে নামিয়ে দেয়। এত রাতে ছাদে কি? বললাম তো এমনি। এমনি মানে? এত রাতে এমনি এমনি কেউ ছাদে আসে নাকি? কি করছিল বলো? কিছু না, তুমি যাও, আমি আসতেছি। তুমি আমার সাথে যাবা? তোমার সাহস তো কম না, আমাকে অর্ডার করতেছো? নীলিমার মনে হঠাৎ কোথা থেকে এত সাহস আসে বুঝতে পারে না। সানভির হাত ধরে টান দেয় সে। হঠাৎ গরম পানীয় কিছু অনুভব করে হাতে। হাতটা চোখের সামনে আনতেই ভয় পেয়ে যায় নীলিমা। রক্ত? মানে? তোমার হাতে রক্ত কিসের? কাপা কাপা কণ্ঠে বলে। সানভির হাতটা জোর করে সামনে এনে চাঁদের আলোয় দেখতে পায় হাতটা কিছু দিয়ে কাটা। নিচে তাকাতেই প্লেটটাও স্পষ্ট দেখতে পায় সে। সানভি, এগুলো কি? কি? কিছু না তো। কি করছিলে এগুলো তুমি? কই কিছু না, শুধু পৃথিবী থেকে একটা ধর্ষক কমিয়ে দিতে চাইছিলাম। নীলিমা কি বলবে বুঝতে পারে না। শুধু এটাই ভাবে আজ তার একটা কথার জন্য সানভি মরতে গেছিল। যদি সময় মতো না আসতো তাহলে সে আজকে সুইসাইড করত। আর কিছুই ভাবতে পারে না সে। ব্লেডটা হাতে নিয়ে সানভির থেকে দূরে চলে যায় সে। এরপর ব্লেডটা হাতের উপর রেখে বলে, সানভি, তুমি যে কাজটা করতে পারোনি সেটা আমি আজ করব। কি করছো তুমি? থামো, বলে নীলিমার দিকে এগোই। ওখানেই দাঁড়াও, সামনে এগুলো আমি ব্লেডটা চালিয়ে দিব বললাম। পাগলামি করো না নীলিমা, থামো। পাগলামি আমি না, তুমি করেছো এতদিন। যদি মেনেই না নিবে তাহলে বিয়ে কেন করেছিলে? রাস্তার পাশে ছেড়ে দিলে তো পারতে। নীলিমা চুপ করো প্লিজ। আজকে তোমার হাতে দুটো অপশন আছে, হয় তুমি আমায় ভালোবাসবা আগের মতো, নয়তো আমাকে চিরতরে হারাবা। সানভি এবার দোটানার মধ্যে পড়ে যায়। কি করবে সে? তুমি ভালোবাসবে না, তাই তো?
বলেই প্লেটটা ছুঁড়ে চেপে ধরতেই হালকা কেটে যায়। সানভি চিৎকার করে বলে ওঠে। আমি তোমাকে ভালোবাসি। নীলিমা প্লেটটা ফেলে দিয়ে দৌড়ে এসে সানভিকে জড়িয়ে ধরে। অনেক দিনের অপূর্ণ বুকটা আজ পূর্ণতা পেল। সানভি নীলিমার কপালে অজস্র চুমু দিতে লাগলো। নীলিমা হেসে ফেলল সানভির পাগলামি দেখে। তারপর দুজনের কাটা হাত দুটো থেকে রক্ত নিয়ে একসাথে করে সানভি বলল, মৃত্যুর আগ পর্যন্ত এই দুজনকে আর কেউ আলাদা করতে পারবে না। লাভ ইউ। আই লাভ ইউ টু। সানভি নীলিমাকে কোলে তুলে দেয়। তারপর রুমে চলে আসে। বিছানায় এনে নামিয়ে দেয় নীলিমাকে। তারপর হাত পা বেঁধে ফেলে দড়ি দিয়ে। আস্তে আস্তে নীলিমার দিকে এগিয়ে যায় সানভি। তারপর হাত দুটো চেপে ধরে, নেশাগ্রস্তের মতো ঠোঁটের দিকে তাকায়। তারপর ডুবে যায় নীলিমার ঠোঁটের মধ্যে। এখন ধর্ষণ হবে আবারও, তবে এবার জোর করে নয়, ভালোবেসে ধর্ষণ। 1 বছর পর সানভি হাসপাতালে অপেক্ষা করতেছে কখন ডাক্তার বের হবে সেই প্রত্যাশায়। অনেক টেনশন হচ্ছে তার, মাথা দিয়ে ঘাম ছুটে যাচ্ছে। আজ নীলিমার ডেলিভারির ডেট। বাইরে থেকে বোঝা যাচ্ছে না কিছুই কি হচ্ছে ভেতরে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলো, মুখটা গম্ভীর করে বের হলো। আপু, নীলিমা কেমন আছে? নীলিমা তো ভালোই আছে, তবে কি? আপনি বাবা হয়েছেন। বলেই মেয়েটি হেসে ওঠে। সানভি কোনো কিছুর প্রতীক্ষা না করে দৌড়ে ভেতরে ঢোকে। আমি বাবা হয়েছি, আনন্দে কথাটা আটকে যাচ্ছে। মুখ দিয়ে হাসি আর চোখ দিয়ে পানি পড়তেছে। নীলিমার হাতটা ধরে একটা চুমু দেয় সে। তারপর পিচ্ছিটার দিকে তাকায়। নাম কি রাখছো ওর? নীলাশা। হুস, তোমার সাথে কথা নাই। কেন? কারণ আমি এখন আমার আম্মুর সাথে কথা বলবো। হি করে হেসে ওঠে দুজনেই। হঠাৎ সানভির মাথায় একটা থাপ্পড় মারে কেউ। পিছনে তাকিয়ে দেখে তার বাবা। এখানে বসে থাকলে হবে? যা মিষ্টি নিয়ে আয়। আজ পুরো মিষ্টির দোকানটাই কিনে নিয়ে আসবো।